আচ্ছা, এটা পড়ানো হয়নি। এটা পড়ানো হয়নি তোমাদের? চ্যাপ্টার 8 পড়ানো শুরু করা হয়েছিল? না স্যার, এইটা ধরা হয়নি। তোমাদের চ্যাপ্টার 8 শুরু করা হয়নি? না স্যার। ওকে, লেটস স্টার্ট। হ্যাঁ, চ্যাপ্টার 8 শুরু করানো হয় না শুনে তো খুব মন খারাপ হয়ে গেল। শিওর, 100% শিওর? আচ্ছা, আমি পড়ানো শুরু করি। যদি তোমাদের মনে পড়ে যায় তাহলে আমাকে বলো মনে পড়ে গেছে, আর না হলে লেটস I was able to finish the course for section B and C. So তোমরা একটু পেছানো, আজকের ক্লাসটা ইভেন দরকার হলে ছোট ব্রেক নিয়ে হলো দেখি কতটুকু পারি। সো I would need your 100% attention. আর attention না দিতে পারলে good luck. All right, so to begin with, আমরা আগের ক্লাসগুলোতে তোমাদেরকে যেটা বলছিলাম যে চ্যাপ্টার 6 পর্যন্ত আমরা খুব বেসিক ফান্ডামেন্টাল ইকুয়েশনস, ফান্ডামেন্টাল রিলেশনস, ফান্ডামেন্টাল ফর্মুলাস, ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং এ ছিলাম। চ্যাপ্টার 7 এ গিয়ে আমরা বেসিক্যালি কমপ্লেক্স ফিজিক্যাল প্রসেসেস রিলেটেড টু ফ্লুইড মেকানিক্স আমরা কিভাবে নিজেরা ডিরাইভ করতে পারি উইথ রেসপেক্ট টু সিমিলারিটি অ্যানালাইসিস বা ডাইমেনশন দিয়ে। চ্যাপ্টার 8 ইজ মোর ইনটু অ্যাপ্লিকেশন, 100% অ্যাপ্লিকেশন। এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের কি কনসার্ন হচ্ছে, আমাদের ফার্স্ট উই নিড টু ফিগার আউট ওয়েদার ইন আ পাইপ, কন্ডুইট বলতে বোঝা হচ্ছে যে কোনো মিডিয়াম যেটা দিয়ে তোমার ফ্লুইড ফ্লো করতেছে। হ্যাঁ, সো ইন আ পাইপ অর ইন আ কন্ডুইট ফার্স্ট উই নিড টু ফিগার আউট ফ্লোটা কি ল্যামিনার নাকি টার্বুলেন্ট, যেটা আমরা রেনল্ডস নাম্বার থেকে বের করতে পারি। এন্ড দেন উই নিড টু ফিগার আউট আমার কতটুকু ফ্রিকশন লস হবে, কতটুকু এনার্জি লস বা হেড লস হবে। সো ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে আমাদের সাধারণত এনার্জির যে লসটা হয় বা এনার্জির যে চেঞ্জটা হয়, দ্যাট কামস ফ্রম ডিরেক্টলি ফ্রম ভেলোসিটি। সো ভেলোসিটি বাড়লে এনার্জি লস বাড়ে, হ্যাঁ, ফ্রিকশনটা বাড়ে, কমে, বাড়া কমার সাথে সাথে। However, turbulent flow এর ক্ষেত্রে দেখা গেছে যে এই ফ্রিকশন লসটা ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু v টু দি পাওয়ার n, যেখানে v হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, n হচ্ছে আ ফ্যাক্টর যেটা 1.75 থেকে 2 ডিপেন্ডিং অন আমার পাইপের ম্যাটেরিয়ালের রাফনেসের উপর। সো এইখানে এই পুরো চ্যাপ্টারে তোমার রাফনেস, ফ্রিকশন এই দুইটা কথা বারবার বলা হবে। এই ফ্রিকশন আর রাফনেস এই দুইটা কথা বারবার বলা হলেও এই দুইটা কথার অর্থ এক না। ফ্রিকশন বলতে বোঝানো হচ্ছে যে তোমার টোটাল যে পরিমাণ এনার্জি নিয়ে ফ্লুইডটা ফ্লো করবে সেই এনার্জিটার যতটা ও টোটাল লসটাকে আমি বলবো ফ্রিকশন। আর রাফনেস বলতে বোঝানো হবে ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালটা আমি ইউজ করতেছি সেই ম্যাটেরিয়ালের কারণে যে পরিমাণ ফ্লো এর লস হবে। সো ম্যাটেরিয়ালের রাফনেস এবং ফ্লো এর কারণে যে রাফনেস হবে, দুইটার রাফনেস মিলায় বা দুইটার ফ্রিকশন মিলাই টোটাল ফ্রিকশন, যেটাকে আমি ফ্রিকশন বলে ইউজ করতেছি। সো রেইনল্ড যে অরিজিনাল এক্সপেরিমেন্ট করছিল, যেখানে একটা কালার ডাই দিয়ে একটা নজল দিয়ে একটা ট্যাঙ্কের ভিতরে কালার ডাই ইনজেক্ট করা, এসে অ্যাকচুয়ালি ফ্লো ল্যামিনার নাকি টার্বুলেন্ট বের করতে পারছিল এবং তার নামে রেনল্ড নাম্বার আসছিল। রেনল্ডের অরিজিনাল এক্সপেরিমেন্টে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে তোমার এন এর ভ্যালুটা, ভি টু দি পাওয়ার এন এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 2 হওয়ার পরও ফ্লোটা হয়তো বা টার্বুলেন্ট হয় নাই। সো তার মানে 2 হইলেও অ্যাকচুয়ালি ট্রানজিশনাল ফ্লো থাকে অনেক সময়। সো ল্যামিনার ফ্লো থেকে চেঞ্জ হয় ট্রানজিশনাল, এবং ট্রানজিশনাল থেকে আস্তে আস্তে টার্বুলেন্ট হয়। সো কতটুকু এরিয়া ট্রানজিশনাল জোনে থাকবে বা কতটুকু ফ্লো টার্বুলেন্ট ফ্লো থাকবে, ট্রানজিশনাল ফ্লো থাকবে, এইটা ডিপেন্ড করার জন্য আমরা যদি একটা গ্রাফ প্লট করি, আমাদের এই ফিগারে যদি দেখো এক্স এক্সিস বরাবর ভেলোসিটি, ওয়াই এক্সিস বরাবর হেড লস। সো তুমি যদি ল্যামিনারের লাইনটা দেখো, এটা হচ্ছে একটা ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট লাইন। তার মানে হচ্ছে ভেলোসিটির সাথে সাথে হেড লসটা লিনিয়ারলি ইনক্রিজ করবে, y ইকুয়ালস টু mx এর সহজ সূত্র। এখন ইন্টারেস্টিংলি ল্যামিনার ফ্লো থেকে আমি যদি ভেলোসিটিটা, ইফ ইউ লুক এট মাই পয়েন্টার অন স্ক্রিন, আমি যদি আস্তে আস্তে ভেলোসিটি বাড়তে থাকে এ পয়েন্টে যখন আসে, তখন ফ্লোটা অ্যাকচুয়ালি বিকাম ট্রানজিশনাল ফ্লো, এবং ফ্লো ভেলোসিটিটা তখন আর লিনিয়ারলি না বেড়ে খুব হায়ার স্টিপ পয়েন্টেও বাড়তে থাকে। সো দেন ইট ফলোজ আ কার্ভ অফ এ সি, এই পথটা নেয়। ইন্টারেস্টিংলি যদি আমি সি পয়েন্ট থেকে এখন আমি যদি ভেলোসিটি
আমার এক্সপেরিমেন্টে কমানো শুরু করি, তাহলে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে ইনস্টেড অফ কামিং ব্যাক ফ্রম সি টু এ, ও অ্যাকচুয়ালি সি টু বি তে যাচ্ছে। তার মানে হচ্ছে ভেলোসিটি কমার সাথে সাথে যে ওয়েতে হেড লস কমানো উচিত সেই ওয়েতে না কমে অ্যাকচুয়ালি তার চেয়ে কম হারে কমে। ইনস্টেড অফ গোয়িং টু এ, ইট গোস টু বি। এই এ আর বি, এই দুইটা পয়েন্টকে অ্যাকচুয়ালি বলা হয় ক্রিটিক্যাল জোন বা ক্রিটিক্যাল পয়েন্টস, যেখানে এ কে বলা হয় লোয়ার ক্রিটিক্যাল পয়েন্ট আর বি হচ্ছে হায়ার ক্রিটিক্যাল পয়েন্ট। তার মানে হচ্ছে এ পয়েন্টে এসে অ্যাকচুয়ালি ফ্লো উইল ট্রুলি স্টার্ট ট্রানজিশনিং। এখন ইন্টারেস্টিংলি এই যে বি পয়েন্টটা অরিজিনালি হওয়া উচিত ছিল এক্স্যাক্টলি রেনল নাম্বার যখন 4, কিন্তু অনেক ক্ষেত্রে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে রেনল নাম্বার অ্যাকচুয়ালি 5000 হওয়ার পরও দেখা যাচ্ছে যে, এই 50,000 বলে বলছে নাকি, 5000 হওয়ার পরও দেখা যাচ্ছে ফ্লোটা অ্যাকচুয়ালি দেখা গেছে অনেক ক্ষেত্রে ল্যামিনার থাকতে পারে। সো এই কারণে যখন আমরা ক্রিটিক্যাল পয়েন্টটা খোঁজার চেষ্টা করি, তার মানে হচ্ছে যেই পয়েন্টে বা যেই জোনে গিয়ে অ্যাকচুয়ালি ফ্লোটা ল্যামিনার থেকে টার্বুলেন্ট হওয়া শুরু করবে সেটাকে আমি ক্রিটিক্যাল পয়েন্ট বলতেছি। সেটার যে আপার লিমিটটা বা হায়ার ক্রিটিক্যাল পয়েন্টটা ইজ নট স্টেবল। রাদার 2000-এর যে পয়েন্টটা, লোয়ার পয়েন্টটা, যেখান থেকে ফ্লোটা অ্যাকচুয়ালি ট্রুলি ট্রানজিশন করা শুরু করে ল্যামিনার থেকে, ওইটা স্টেবল। এই জন্য সাধারণত আমরা যখন স্ট্রেইট পাইপের ডায়ামিটার যদি না বদলায়, ইউনিফর্ম থাকে এবং তার পাইপের ম্যাটেরিয়ালের রাফনেস যদি রেগুলার, যেমন ধরো কাস্ট আয়রনের পাইপ বা ওয়েল্ডেড পাইপ থাকে, যেসব পাইপ ইউজ করা থাকে, সাধারণত আমরা ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে 2000-কে আমরা নেই, বিকজ 2000টা ইজ স্টেবল। সো উইদিন আ কন্ডিউট, ফ্লোর ভেলোসিটির কারণে বা ডায়নামিক্স এর কারণে তার যে ফ্রিকশনটা হবে সেটা ডিপেন্ড করতেছে ভেলোসিটির উপর এবং ভেলোসিটির পাওয়ারের উপর, ডিপেন্ডিং অন ওয়েদার ইটস এ ল্যামিনার অর টার্বুলেন্ট ফ্লো। কোন পয়েন্ট এসে ল্যামিনার থেকে টার্বুলেন্ট হবে বা ট্রানজিশনে যাবে সেটা ডিপেন্ড করতেছে রেনল্ডস নাম্বার দিয়ে আমরা বুঝতে পারি। ডিপেন্ড করতেছে বলাটা ঠিক হবে না, বাট রাদার রেনল্ডস নাম্বার দিয়ে আমরা বুঝতে পারি। এবং সাধারণত এই ক্রিটিক্যাল পয়েন্টটা আমরা 2000-এ নেওয়ার চেষ্টা করি, বিকজ 2000-এরটা স্টেবল ফর শিওর। এর বাইরে আরো তোমার ডায়ামিটার বা লেন্থ অফ দ্য পাইপ, এগুলো ইনফ্লুয়েন্স করে whether the flow will be laminar or turbulent। 2000টা কি লোয়ার লিমিট? 2000টা লোয়ার লিমিট, 2000টা লোয়ার লিমিট, মানে শিওর শট। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ও যে কাজটা করছে তোমাদের প্রত্যেকের জন্য এই একই ইয়া থাকবে, বিকজ অনলাইন ক্লাসের একটা ভালো দিক হচ্ছে যে আমরা সবাই এই প্রাণের শহর ঢাকার জ্যাম বা যন্ত্রণা এড়ায় বাসায় বসে বসে আরাম করে ক্লাস করতে পারি। আওয়াজ থাকে কম, শুধুমাত্র আমার আওয়াজ পাচ্ছ, যারা বন্ধুদের সাথে গল্প করতে যাও তাদেরকে খুঁজে বের করতে হয় না। বাট অসুবিধাটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে ফিজিক্যাল কন্ট্যাক্টে যেতে পারতেছি না। সো আমি বুঝতে পারতেছি না তুমি বুঝতেছো কি না বুঝতেছো, যেটা আমার জন্য প্রফেশনালি খুব গুরুত্বপূর্ণ না, বাট মরালি আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। সো তোমরা যদি কোথাও কোনো পয়েন্টে না বুঝো, ডু নট শাই অ্যাওয়ে, জাস্ট আনমিউট ইউরসেলফ এন্ড আস্ক মি দ্য কোয়েশ্চেন লাইক ইউর ফ্রেন্ড জাস্ট ডিড। সেখানে যদি একটা ছোট্ট অঙ্ক দেখি, যে অঙ্কটাতে বলা হলো যে একটা লিকুইড যেটার আমার স্পেসিফিক গ্র্যাভিটি বলে দেওয়া আছে, সেটা পানির চেয়ে 85% কম ভারী, তার কাইনামেটিক ভিসকসিটি নিউ দেওয়া আছে 1.8 × 10 whatever, ডায়ামিটার দেওয়া আছে, তোমাকে বলা হলো ফ্লোটাকে ল্যামিনার নাকি টার্বুলেন্ট। সো ফ্লোটাকে ল্যামিনার নাকি টার্বুলেন্ট এটা আমাদের জানার জন্য আমাদের জানতে হবে রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বারের সূত্র হচ্ছে ভিডি রো বাই মিউ অথবা ভিডি ডিভাইডেড বাই নিউ। সো কাইনামেটিক ভিসকসিটি ইউজ করলে আমাদের সূত্রটা হবে হচ্ছে ভি ইন্টু ডি ডিভাইডেড বাই নিউ। সো এখানে আমার ডায়ামিটার আমরা জানি, আমরা কাইনামেটিক ভিসকসিটিও জানি, কিন্তু আমরা ভেলোসিটিটা জানি না। সো ভেলোসিটিটা জানার জন্য আমার বেসিক্যালি কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু এ ইন্টু ভি। সো আমাদের বেসিক্যালি এখানে কিউ বলা আছে, কিউ হচ্ছে 0.5 লিটার পার সেকেন্ড। সো প্রতি সেকেন্ডে আধা লিটার করে পানি প্রবেশ করতেছে বা অয়েল প্রবেশ করতেছে। সো সেখান থেকে আমি কিউ কে দিয়ে ডিভাইড করলে আমি বেসিক্যালি ভেলোসিটি পাবো, সেখান থেকে রেনল্ডস নাম্বার পাবো, এবং রেনল্ডস নাম্বার এই অঙ্কের ক্ষেত্রে দেখা গেছে 334। তার মানে আমরা বলতে পারি ফ্লো হচ্ছে ল্যামিনার। তোমাদের সিমিলার এক্সাম্পলে বলে দিই যে কোনো একটা পাইপের ডায়ামিটার হচ্ছে 25 মিলিমিটার বা
100 মিলিমিটার হোয়াটসএভার, এবং সেই পাইপ দিয়ে পানি যাচ্ছে বা যেই লিকুইডই যাচ্ছে না কেন তার কাইনেমেটিক ভিসকসিটি হচ্ছে 10⁻⁻⁶ ফিট কিউব পার সেকেন্ড। তোমাকে যদি এখন বলা হয় যে ক্রিটিক্যাল ভেলোসিটি বের করো বা ক্রিটিক্যাল ভেলোসিটি কততে হবে, সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? কেউ বলতে পারবে এই অঙ্কটা আমি করে দিব না, বা এই অঙ্কটা তোমাদের কাছে একটা প্রশ্ন হিসেবে থাকলো, পরীক্ষায় দিব কি দিব না সেটাও জানি না, বাট জাস্ট আগের টপিক থেকে যদি তোমাদেরকে প্রশ্ন করি যে একটা পাইপের ডায়ামিটার দেওয়া, সেই পাইপের মধ্যে যে লিকুইড যাচ্ছে সেই লিকুইডের কাইনেমেটিক ভিসকসিটি দেওয়া, এবং তোমাদেরকে বলা হলো যে ক্রিটিক্যাল ভেলোসিটি ওই পাইপে কত হবে, এটা কি বের করা সম্ভব? তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম চিন্তার জন্য। আমি 1 মিনিট ওয়েট করবো যে কেউ কি উত্তরটা বের করতে পারো নাকি, বা আমাকে মুখে মুখে বলতে পারো নাকি। স্যার ডাইনামিক ভিসকসিটি দেওয়া আছে, কাইনেমেটিক ভিসকসিটি, আর স্যার হচ্ছে ডায়ামিটার দেওয়া পাইপটার স্যার, আর কি দেওয়া আছে স্যার? কিছু দেওয়া নাই। এই দুইটাই। কাদো বাঙালি কাদো। ওকে, সো ইটস এ ভেরি স্মল ম্যাথ। যারা আগের অংশটা আত্মস্থ করতে পারছো, আগের স্লাইডটা, একটা স্লাইড, তাদের জন্য এটা খুব একটা কঠিন হওয়ার কথা না। সো আই এম লিভিং ইট আপ ইন দি এয়ার ফর ইউ গাইস টু ফিগার ইট আউট। যদি কেউ ফিগার আউট করতে পারো আমাকে জানাও, না জানালেও সমস্যা নেই। সো মুভিং ahead, hydraulic radius. সো আমরা অ্যাজ অফ নাও অঙ্ক বা প্রবলেম গুলোকে খুবই সিম্পলিফাইড ওয়েতে আমরা দেখছি, যে পাইপের ক্রস সেকশন, পাইপের লেন্থ, ক্রস সেকশন যখন নিচ্ছি তার এরিয়ার জন্য আমরা ডায়ামিটার বের করছি। সো ইন অল অফ দিস কেসেস আমরা চিন্তা করছি পাইপটা হচ্ছে একটা গোল পাইপ। হাউএভার এখানে দুইটা শর্টকামিং আছে। এক নম্বর হচ্ছে আমার যদি গোল পাইপ না হয়, রেক্টেঙ্গুলার পাইপ হয়, স্কোয়ার শেপের কন্ডুইট হয়, কিংবা আমাদের ওপেন চ্যানেল ক্ষেত্রে অর্থাৎ নদী, রিভার, ক্যানালস, লেকস, অন্যান্য তোমার যেগুলো ওপেন চ্যানেল ওয়াটার বডিজ, ওগুলোতে তোমার সার্কুলার ক্রস সেকশন থাকে না। সো নন সার্কুলার ক্রস সেকশনে আমাদের এই ধরনের ক্ষেত্রে আমাদের ক্রস সেকশনাল এরিয়া বের করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। অন টপ অফ দ্যাট আমার পাইপের মধ্যে কি ফুল ফ্লুইড ফ্লো করতেছে নাকি অর্ধেক ফ্লুইড ধরে ফ্লো করতেছে, এইটা বের করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং জিনিস দাঁড়া যায়। বিকজ আমাদের যদি ফুল ফ্লুইড হয় তাইলে আমার অ্যাকচুয়ালি একরকম হওয়া উচিত পানির পরিমাণ বা ইকুয়েশন। সো এই চ্যালেঞ্জ করার জন্য আরেকটা তোমার প্যারামিটার ইউজ করা হয় যেটার নাম হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস। ইটস নট রেডিয়াস, বাট ইট ইজ কল্ড হাইড্রোলিক রেডিয়াস। ইট ইজ মোর অফ আ ক্যারেক্টারিস্টিক লেন্থ। আমরা রেনল্ডস নাম্বারে যে ভিডি ব্যবহার করি, ওই ডি এর জায়গাতে অ্যাকচুয়ালি আমরা হাইড্রোলিক রেডিয়াসটা ব্যবহার করি, অথবা বা যেসব জায়গাতে আমার ক্যারেক্টারিস্টিক লেন্থ লাগে। সো তুমি যদি বুঝতে চাও তাহলে এটার আরেকটা ফর্মে বলা যায় ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ইকুইভ্যালেন্ট লেন্থ বা ইফেক্টিভ লেন্থ যদি চিন্তা করি। লেন্থ প্যারামিটার, লেন্থ ডাইমেনশন, হ্যাঁ, যেমন ধরো রেডিয়াস একটা লেন্থের ডাইমেনশনে পড়ে, এল ডাইমেনশনে পড়ে। সো হ্যাভিং সেড দ্যাট, সো হাইড্রোলিক রেডিয়াস বলতে আমরা বুঝি যে একটা ক্যারেক্টারিস্টিক লেন্থ, এবং এটা বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে আমরা টোটাল ক্রস সেকশনাল এরিয়াকে ডিভাইড করি হচ্ছে ওয়েটেড পেরিমিটার বা পি দিয়ে, এ বাই পি। সো এই পিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পেরিমিটার, অর্থাৎ যেটাই হোক না কেন, সেটা রেক্টেঙ্গুলার হোক, ট্রাপিজয়েডাল হোক, whatever, triangular or whatever the shape of the conduit is, ওই কন্ডিউটারটার পরিধির যতটুকু অংশ আমার ওয়েট বা ইজ ইন কন্ট্যাক্ট অফ দ্য ফ্লুইড, সেটাকে আমরা ওয়েটেড পেরিমিটার বলি। সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, নাও ইফ ইউ লুক অ্যাট সে এই ডায়াগ্রামটার সেকেন্ড ফিগারটা যদি দেখি, এখানে ওয়েটেড প্যারামিটারের মানটা হবে হচ্ছে তোমার বেসিক্যালি, দেখো ওই চতুর্ভুজটার পরিধির ওয়াই উচ্চতা পর্যন্ত আমার ওয়াটার বা ফ্লুইড আছে, তাহলে এই ওয়াই, এই সাইডের ওয়াই প্লাস বি, সো বি প্লাস 2b প্লাস 2y। 2b কেন হবে? উপরের বিতে তো পানি নেই। ও স্যার, কিন্তু স্যার ওইখানে তো নিচের বিটা আছে, কিন্তু ওই উপরের পোরশনটা কি আমরা নিব না? মানে কোন একটা যদি আমরা রেক্ট্যাঙ্গেলে যদি পরিধি যখন চিন্তা করি তখন তো স্যার আমরা ওই উপরের পোরশনটা নেই। ইউ আর রাইট, বাট আমি যেটা বলছি পরিধির যে অংশটুকু ওয়েট,
ও আচ্ছা, মানে স্যার এটা ওই রিভারের মতো চিন্তা করতে, রিভার বেডের মতো চিন্তা করতে হবে। Exactly. So the perimeter, the part of the perimeter or the portion of the perimeter which is wet, which is in contact of the fluid. That's it. হ্যাঁ, সেক্ষেত্রে উপরের যে বিটা উইথটা সেটা অ্যাকচুয়ালি কি ইজ নট ইন কন্ট্যাক্ট উইথ দ্য ফ্লুইড। হ্যাঁ, সো ইন দ্যাট কেস আমার ইট শুড বি বি প্লাস 2y, অ্যান্ড ইউ আর ভেরি রাইট। এই হাইড্রোলিক রেডিয়াস ফ্লুইড মেকানিক্সের যতটা অ্যাপ্লাইড হয় তার চেয়ে অনেক বেশি আকারে অ্যাপ্লাইড হয় হচ্ছে তোমার ওপেন চ্যানেল ফ্লোতে। সো রিভারের ক্ষেত্রে ওপেন চ্যানেল ফ্লো ইজ আ রিভার কনসেপ্ট। সো হ্যাভিং সেড দ্যাট, আমার যদি একটা সার্কুলার পাইপের ক্ষেত্রে আমি এখন চিন্তা করি, রিভাইজ করি ইফেক্টিভ লেন্থ বা ইফেক্টিভ ক্যারেক্টারিস্টিক লেন্থ বের করি, তাহলে তার এরিয়া হচ্ছে পাই টি স্কয়ার বাই 4। সে যদি ফুল পাইপটা দিয়ে ফ্লো করে তাহলে তার ওয়েটেড পেরিমিটার হবে তার পুরা পরিধিটা, সো 2 পাই আর। সো সেক্ষেত্রে তার hydraulic radius হবে হচ্ছে 1/4 of the diameter. So d/4 will be the hydraulic radius, কিংবা r/2 will be the hydraulic radius. যদি পাইপটা আধা আধি ফ্লো করে সেক্ষেত্রে তুমি ভাগ করলে আমরা ঠিক একই অ্যামাউন্টই পাবো। হাউএভার যদি ধরলাম পাইপের ডায়ামিটারের 80% পর্যন্ত পানি থাকে এবং বাকি অংশে পানি না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে বেসিক্যালি এরিয়াটা বের করতে হবে, এবং এরিয়ার সাপেক্ষে আমার বেসিক্যালি ওই 80% উচ্চতার জন্য বৃত্তটার যে চাপটা হবে সেই চাপের সাপেক্ষে যতটুকু পেরিমিটার ওয়েট থাকবে সেটা বের করতে হবে। সেটা একটা সূত্র এখানে আছে, আর স্কোয়ার। প্রথমে আমার ধরলাম এই ফিগারে যদি চিন্তা করি তাহলে থিটার মানটা বের করতে হবে, অর্থাৎ এটা একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল। আমার ওয়েটেড পেরিমিটারটা সেন্টারে কি অ্যাঙ্গেল করছে সেই থিটার মানটা আমি এই সূত্র দিয়ে পাবো, যেখানে আর হচ্ছে ক্যাপিটাল আর ইজ দ্য রেডিয়াস, এইচ ইজ দি height of the fluid in the conduit. In that case আমরা থিটা পেয়ে গেলে হাইড্রোলিক রেডিয়াসের সূত্রটা হবে আর স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা বাই 2। তোমাদেরকে এটা পরীক্ষায় খুব একটা প্রশ্নে আমি দিব না এই সূত্র বের করে এটা বের করা, জাস্ট টু লেট ইউ গাইজ নো। বাট হাইড্রোলিক রেডিয়াসটা পরীক্ষায় দিতে পারি, কিন্তু 0.8 টাইমস রেডিয়াস হলে দিব কি দিব না, মোস্ট লাইকলি দিব না হয়তো বা। হ্যাঁ, তারপরে বইয়ে মনে হয় থাকার কথা। মেজরিটি অফ দিস টেক্সট আর টেকেন ফ্রম দ্য বুক। এই ফিগারটা বইয়ে নাই, ফিগারটা আমি অনলাইন থেকে কালেক্ট করলাম, জাস্ট সো ইউ গাইজ নো। আচ্ছা, সো এই হাইড্রোলিক রেডিয়াস বুঝলাম, ফ্রিকশনের কিভাবে তোমার ফ্রিকশনটা বদলাইতে পারে দেখলাম, বাট নাও উই নিড অ্যান ইকুয়েশন ফর ফ্রিকশন। সো আমাদের যদি এই এনি ক্রস সেকশন, এনি ডিফারেন্ট টাইপ অফ ক্রস সেকশনের জন্য যদি আমি কন্ডুইটের একটা জেনারেল ইকুয়েশন বের করতে চাই, এই ইকুয়েশনটা বের করব, এবং ইট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন ইন ফ্লুইড মেকানিক্স অর ইন ওয়াটার রিসোর্সেস ইন ইয়োর লাইফ, the equation that we will derive right now, যেটা হচ্ছে Darcy-Weisbach equation. Anyway, let me come to it. So আমি যদি চিন্তা করি যেরকম একটা ক্রস সেকশনাল পাইপে যাচ্ছে, গোল একটা পাইপের মধ্যে দিয়ে পানি যাচ্ছে এবং ধরে নিচ্ছি স্টেডি ফ্লো হচ্ছে। সো স্টেডিলি যদি ফ্লোটা এন্টার করে তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্টেডি ফ্লো আমাদের জানি যে ফ্লো ভেলোসিটির প্যারামিটার্স বা velocity itself will not change with respect to time. So when the velocity will not change in time, it means the momentum will not change with time. It means since the momentum is not changing, তার মানে হচ্ছে summation of all of the forces or net forces will equal 0. এই যে সিস্টেমটা ছবিতে দেখতে পারতেছো সেটাতে অ্যাকচুয়ালি 3টা ফোর্স কাজ করে, তার মানে নেট ফোর্স 0 হবে প্রতি মুহূর্তে। সো নেট ফোর্সের মধ্যে প্রথম যে ফোর্সটা সেটা হবে তার প্রেসারের ফ্লো। সো এই মুভিং ফ্লুইডের প্রেসারের কারণে স্ট্যাটিক ফ্লুইডটা থেকে যখন ও মুভ করতেছে, সো মুভিং ফ্লুইড বা ফ্লোয়িং ফ্লুইডের একটা প্রেসারের ফ্লো থাকবে, নাম্বার 1। ওই ফ্লুইডের একটা ওজন থাকবে, নাম্বার 2 হচ্ছে তার একটা ফ্রিকশন থাকবে। তার মানে এই পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লোটা মুভ করবে তখন সে একটা বাধা পাবে, যত সোর্স থেকে হোক না কেন। আচ্ছা, সো ইন দ্যাট কেস আমি যদি এখন এখানে নেট ফোর্সকে ইকুয়াল করার জন্য আমি সূত্রটা অ্যাপ্লাই করি যে সামেশন অফ এফ ইকুয়াল 0, তাহলে দেখো প্রেসারের কারণে আমার অ্যাকচুয়ালি P1 ইন্টু এ প্রেসারের ফোর্স ইন দিস টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো, এবং P2A that usually applies against it, এইটা আমার হচ্ছে প্রেসারের কারণে যে ফোর্সটা তৈরি হবে। তার ওজনটার জন্য যে সূত্রটা বের হবে, তো ওজনটা কাজ করবে নিচে। আমি যদি এইটাকে এক্সিস ধরে আমি এফ ইজ ইকুয়ালস টু এম এ বের করি, তাইলে তার বেসিক্যালি ওজনের কম্পোনেন্টটা হবে হচ্ছে গামা ভি। ভি হচ্ছে তার ভলিউম, ওয়েট ইজ ইকুয়ালস টু গামা ইন্টু ভি। ভি কে আমি লিখতে পারি এরিয়া ইন্টু লেন্থ,
এবং আমি যদি তার ফ্লো ডিরেকশন বরাবর তার কম্পোনেন্ট বের করতে পারি এবং অ্যাঙ্গেলটা যদি আলফা ধরি, তাহলে আমি বলতে পারি গামা এ এল সাইন আলফা। আচ্ছা, তার ফ্রিকশনাল কিছু জিনিস হবে। ফ্রিকশনটা আমরা জানি যে ইজ ইউজুয়ালি কামস ফ্রম শিয়ার স্ট্রেসের কারণে আসবে। সো শিয়ার স্ট্রেসটাওকে আমি যদি এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে আমি শিয়ারের কারণে ইকুয়েশনটা পাবো, যেটাও কাজ করবে এগেইনস্ট দ্য ফ্লো। সো 8.3 tells you the summation of forces at any instant of this control volume. এখানে জাস্ট টু রিমেম্বার যে ক্যাপিটাল পিটা, যে পিটা দিয়ে আমি এরিয়াটা বের করলাম ফর শিয়ার স্ট্রেস ফোর্স বা ফ্রিকশনাল ফোর্স, সেখানে এই পিটা কিন্তু ওয়েটেড পেরিমিটার। কারণটা হচ্ছে যে আমার শিয়ার স্ট্রেসটা ততটুকু অঞ্চলেই পড়বে যতটুকু অঞ্চলে আমার পানি বা আমার লিকুইডটা আছে। That's why we are taking the weighted perimeter instead of taking diameter or any other dimension, আমরা weighted perimeter নিচ্ছি। সো এই 8.3 টাকে আমি একটু রিভাইজ করতে পারি, যেখানে আলফা তোমরা যদি দেখো যে যদি পাইপের সেকশনটা Z1 আর Z2 যদি সেকশন 1 আর 2 এর এলিভেশন হয়, আর এই যে অ্যাঙ্গেলটা আলফা হলে এটাও আলফা হবে, তাহলে আলফাকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ করলে Z2 minus Z1 by L. Alpha is basically the slope, তাই না? সো লম্বকে আমি অতিভুজ দিয়ে ভাগ করলে আমি এক্ষেত্রে আমি একটা স্লোপ পেয়ে যাচ্ছি, ওই লাইনের স্লোপটা পাবো। সো আমি যদি 8.3 কে এই আলফার মানটা বসাই এবং প্রত্যেকটা টার্মকে যদি গামা আর এ দিয়ে ভাগ করি, তাহলে আমি এই ইকুয়েশনটাকে শাফল করে লিখতে পারি P1 বাই গামা, P2 মাইনাস গামা, আর এই সাইন আলফার জায়গায় অ্যাকচুয়ালি আমি বলতে পারি অ্যাকচুয়ালি Z2 মাইনাস Z1 বাই L। সো আমি যদি এল এল কাটা চলে যাবে, এখানে এখানে উপর একটা এল আছে, আমি এই ফর্মে লিখতে পারি, টাউটাকে আমি ওই সাইডে নিয়ে গিয়ে PL বাই গামা এ করলে আমি এইরকম একটা শেপে পাচ্ছি। এখন আমরা যদি এখানে দেখি যে বেসিক্যালি এই P1 আর Z1 হচ্ছে তার প্রথম পয়েন্টের ওভারঅল হাইড্রোলিক হেড বা টোটাল হেডের একটা অংশ। তার মানে হচ্ছে এই দুইটা টার্ম থেকে অ্যাকচুয়ালি আমরা হেড লসটা পাচ্ছি দুইটা সেকশনের মধ্যে, সেকশন 1 আর এই লেফট হ্যান্ড সাইডকে আমি অ্যাকচুয়ালি হেড লস হিসেবে লিখতে পারি। ইন দ্যাট কেস আমি এই লেফট হ্যান্ড সাইডকে রিপ্লেস করতে পারি হেড লসের সূত্র দিয়ে। সো এইটা দিয়ে অ্যাকচুয়ালি আমি হেড লসের একটা কমন সূত্র পাচ্ছি যে HL ইকুয়ালস টু টাউ নট, এই টাউ নট L RH বাই গামা। সো PL গামা এ, আমি যদি হাইড্রোলিক রেডিয়াস যেটা একটু আগে পড়ানো হলো সেটা সূত্র ছিল A বাই P। সো তুমি A বাই P কে যদি লেখো তাহলে RH টা নিচে চলে আসবে। সো 8.5 is one form of the general conduit equation. এই ইকুয়েশনটা তোমার ফ্লোটা কি ল্যামিনার নাকি টার্বুলেন্ট, গোলের ফ্লো নাকি চতুর্ভুজের ফ্লো নাকি ট্র্যাপিজয়েডাল ফ্লো, তুমি ইন অল কেসেস ইউ ক্যান অ্যাপ্লাই দিস ইকুয়েশন। প্লিজ যারা ফলো করতেছো এই ইকুয়েশনটা তোমার নোটে লেখো, কারণ এই লেকচারের প্রথম পার্টটা অত্যন্ত ড্রাই, বোরিং এবং কর্কশ। ঠিক আছে, শুধু সংখ্যা সংখ্যা সংখ্যা, অত্যন্ত বিরক্তিকর। এই অংশটুকু শেষ হলে আমরা একটা ছোট একটা ব্রেক নিব, তারপরে পরের অংশে যাব। সো শুরুটা একটু রাফ, হ্যাঁ, রাফ অ্যাজ ইন ভেরি ড্রাই। সো প্লিজ রাইট ইট ডাউন যারা ফলো করতেছো, কারণ পরের অংশগুলো তারা বুঝতে পারবা। আচ্ছা, সো এই জেনারেল ফর্মটা ইজ ওয়ান অফ দ্য ফর্মস যেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো এনি ক্রস সেকশন, এনি টাইপ অফ ফ্লো। এখানে কিছু চ্যালেঞ্জেস আছে, যেমন শিয়ার স্ট্রেসটার মান আমরা কিভাবে বের করবো, দ্যাট ইজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস। আচ্ছা, সো শিয়ার স্ট্রেস এর মান আমি কিভাবে বের করবো সেটার জন্য লেট মি গো ব্যাক টু আওয়ার আর্লিয়ার ট্রেনিং ফ্রম চ্যাপ্টার 7। ধরলাম যে শিয়ার স্ট্রেস ইজ আ ফাংশন অফ ডেন্সিটি অফ দ্যাট লিকুইড, viscosity of that liquid, velocity of that conduit, এবং তার ক্যারেক্টারিস্টিক লেন্থ বা হাইড্রোলিক রেডিয়াসের উপর ডিপেন্ড করবে। তার মানে হচ্ছে এই 4টা বা 5টা প্যারামিটারের উপর এই শিয়ার স্ট্রেসটা ডিপেন্ড করবে। শিয়ার স্ট্রেসে যেহেতু আমার ইকুয়েশন হচ্ছে মিউ ডিইউ বাই ডিওয়াই, এটা একটা ইকুয়েশন আমরা জানি, বাট আমি যদি ওর আর একটু ডিটেইলে বের করতে চাই, কারণ মিউ ডিওয়াই তে অ্যাকচুয়ালি রেনল্ডস নাম্বার নাই, এবং সেটা শুধুমাত্র অ্যাপ্লাই হতো ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে, যে ক্ষেত্রে তোমার ফ্লো ভেলো নিউটনিয়ান ফ্লুইডের মতন কাজ করতেছে, বাট সব ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। সো এখন আমি ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে আমি যদি ওকে বের করি, তাহলে আমি 8.6 ইকুয়েশনটা তৈরি করলাম যে শিয়ার স্ট্রেসটা এই 4টা প্যারামিটারের উপর ডিপেন্ড করবে।
এই চারটা প্যারামিটারের প্রত্যেকটাকে যদি আমি ফোর্স, লেন্থ আর টাইমের ডাইমেনশন এক্সপ্রেস করি, তাহলে শিয়ার স্ট্রেসের ডাইমেনশন হচ্ছে তোমার, শিয়ার স্ট্রেস হচ্ছে তোমার ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তার মানে হচ্ছে এফ বাই এল স্কোয়ার হবে হচ্ছে শিয়ার স্ট্রেসের ডাইমেনশন। লেফট হ্যান্ড সাইডে আসতেছে এফ বাই এল স্কোয়ার, এর মধ্যে কোনো টাইমের কোনো কম্পোনেন্টই নাই। সো টি টু দি পাওয়ার 0 যদি দেই তাহলে অ্যাকচুয়ালি 1। সো আমি টি টু দি পাওয়ার 0 রাখলাম, বিকজ আমার ডাইমেনশনাল অ্যানালাইসিসে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন গুলার পাওয়ারকে সমান করতে হবে। কে ইজ এ কনস্ট্যান্ট, সো কে এর কোনো ডাইমেনশন নাই, কে আমি ধরে নিচ্ছি সাম ডাইমেনশনলেস একটা নাম্বার। ওপসি, এটা হবে উপরে, উপরের সাইন ছিল এটা। ওকে, সো আর এইচ এর ডাইমেনশন হবে হচ্ছে তোমার লেন্থের ডাইমেনশন, আর এ ছিল তার পাওয়ার, সো এ টু দি পাওয়ার এ। ডেনসিটি ডাইমেনশন হবে এম বাই ভি, সো এম বাই ভি করলে তুমি যা পাবা সেটাই পাচ্ছ। হ্যাঁ, সো এম বাই ভি কে এম কে আবার তুমি লিখতে পারো এফ ইজ ইকুয়ালস টু এম এস, সো এফ বাই এ করলে তুমি ফোর্সের সাথে আনতে পারো। সো এইভাবে তুমি চারটা প্যারামিটারেরই বেসিক্যালি চারটা যেই ফাংশন, যার যেই চারটা উপরে এই টাউটা আমরা ধরে নিচ্ছি ডিপেন্ড করবে, এই চারটাকে তুমি ফোর্স, টাইম, লেন্থ ওদের ডাইমেনশনে তুমি ভাগ করতে পারবা। করার পর এখন যদি আমি ইকুয়েট করি দ্য পাওয়ার অফ ইচ ইন্ডিভিজুয়াল ডাইমেনশন, তাইলে আমি এফ এর ক্ষেত্রে বলতে পারি লেফট হ্যান্ড সাইডে এফ এর পাওয়ার 1, রাইট হ্যান্ড সাইডে এফ এর পাওয়ারে বি আছে, সি আছে, সো 1 ইজ ইকুয়ালস টু বি প্লাস সি। এল এর ক্ষেত্রে আমার লেফট হ্যান্ড সাইডে এল এর পাওয়ার হচ্ছে -2, রাইট হ্যান্ড সাইডে এল এর পাওয়ার হচ্ছে এ -4b -2 প্লাস এম -2c প্লাস এম। হ্যাঁ, সো বইয়ে মনে হয় আরেকটু সুন্দর করে দিতে পারে। সো তোমরা যেটা বারবার বলতেছিলাম, তোমরা আমি অনেককে যেমন ক্লাসের মধ্যেই দেখছি ছবি তুলে, আই ডোন্ট মাইন্ড আমার স্লাইড স্লাইডে ভুল থাকতে পারে, বা আমার কাছে মনে হচ্ছে যে আমার স্লাইডটা কমপ্লিট নেই, এই জন্য আমি কাউকে দেই না, বাট ছবি তুললে তো কিছু বলার নেই। হাউএভার আই ডু নট সাবস্ক্রাইব টু সামবডি রেকর্ডিং মাই ক্লাস। হ্যাঁ, যেটা আমি অলরেডি বলে দিচ্ছি যে তুমি ছবি তুলে ইটস ফাইন, বাট আমার পারমিশন নাই। সো তোমরা যদি কেউ রেকর্ডিং করার চেষ্টা করো তাহলে জেনে রাখবে যে ইউর ডুইং ইট উইদাউট মাই পারমিশন, হ্যাঁ, উইচ ইজ নট আ গুড থিং। সো হ্যাভিং সেড দ্যাট, কামিং ব্যাক টু ইট, তোমরা কাইন্ডলি বইটা রিগার্ডলেস অফ ছবি তুলো না তুলো, কাইন্ডলি ফলো দ্য বুক, বিকজ দ্য বুক উইল টেল ইউ দ্য হোল স্টোরি। Slide doesn't tell you the whole story. Slide gives you, I don't know, slide gives you basically a trailer. হ্যাঁ, আমি তোমাদেরকে ট্রেইলার দেখাইতে পারি বিকজ আমি হোল স্টোরিটা হয়তোবা কিছুটা হইলেও জানি, এই জন্য আমার জন্য স্লাইডের সমস্যা নেই। কিন্তু তোমরা যারা পড়তেছো তোমাদেরকে আমি আবারও বলবো, টপিকটা লিখে মেক শিওর যে ইউ লার্ন ইট ফ্রম দ্য বুক, এবং অ্যাট টাইমস বুকে বই ছোট ছোট ভুল থাকে অঙ্কে, সেগুলো আমরা বের করে ফেলছি অলরেডি, বাট আমার স্লাইডের চেয়ে বইয়ে ভালো থাকতে পারে। স্পেশালি এই টপিকটা আমি দেখছি আমার স্লাইডের চেয়ে বইটা সুন্দর, বইয়ের ব্যাখ্যাগুলো সুন্দর, গল্পগুলো সুন্দর। ওকে, সো আমার যদি এখন এফএলটি 3টে ইকুয়েশন পাই, আমাদের এখানে তোমার আননোন 4টা ইকুয়েশন 3টা, তাহলে আমার সলভ করার জন্য মাথা ঠান্ডা করতে হবে। সো সলভ করার জন্য বেসিক্যালি আমি যদি এ বি সি 3টাকে এন এর সাপেক্ষে এক্সপ্রেস করি, তাহলে আমি এ এর মান, বি এর মান, সি এর মান উইথ রেসপেক্ট টু এন পাবো। এই বি সি এর মানটা যদি আমি আমার assumed shear stress এর ইকুয়েশন 8.6 এ ইনসার্ট করি, তাহলে আমি 8.7 এর একটা ফর্ম পাবো। এখন আমি যদি এই 8.7 এ যে ফর্মটা পেলাম তাও এর মান, এটাকে যদি আমি এমন ভাবে রিঅ্যারেঞ্জ করি, যে ওয়েতে রিঅ্যারেঞ্জ করলে আমি আমার পরিচিত প্যারামিটার গুলাকে আনতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি আর ভি রো বাই মিউ, যেটা অ্যাকচুয়ালি দ্য ইনভার্স অফ রেনাল নাম্বার, হ্যাঁ, বা রেনাল নাম্বার ইনভার্স, অ্যাকচুয়ালি রেনাল নাম্বার হচ্ছে তোমার কি, রেনাল নাম্বার হচ্ছে ভি ডি রো বাই মিউ, যেখানে ডিটা হচ্ছে ভিডি বা ভিএল, ডি বা এলটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স লেন্থ। এটা যদি তুমি হাইড্রোলিক রেডিয়াস হতে পারে, লেন্থও হতে পারে, অথবা আমার ডায়ামিটারও হতে পারে। সো আমি অ্যাকচুয়ালি এই টাও এর ইকুয়েশনটাকে আমি এমন ভাবে রিঅ্যারেঞ্জ করলাম যেন কে মাল্টিপ্লাইড বাই ভি আর রো বাই মিউ ইন্টু রো ভি স্কোয়ার শেপে লিখতে পারতেছি। সেক্ষেত্রে লিখতে পারার ক্ষেত্রে আমার দেখো কে 8.8 এর যে কালো অংশটুকু, এই অংশটুকু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, কারণ 2টা কনস্ট্যান্ট, কেও কনস্ট্যান্ট, এবং এটাকে আমি রেনাল নাম্বার বলি, রেনাল নাম্বার অ্যাকচুয়ালি আমাদের
for a specific condition constant. In that case, আমি এই first part of the equation কে একটা constant বা CF বা frictional coefficient হিসেবে আমি এক্সপ্রেস করলে আমার টাউ এর ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে CF rho into v square by 2. এই যে টাউ এর মানটা আমি আমার এই যে তোমাদেরকে বলছিলাম যে 8.5 ইকুয়েশনটা লিখে রাখতে, এখন তুমি সেই ইকুয়েশনে টাউ এর মানটা বা টাউ নট এর মানটা এখান থেকে যদি তুমি প্লাগ ইন করো, তাইলে তুমি হেড লসের একটা কমপ্লিট ইকুয়েশন পাবা। 8.11 is the general form of friction in a conduit. Any conduit of any shape, any cross section, any type of flow, 8.11 is the general form. এই জেনারেল ফর্মে যদি তোমরা RH বা হাইড্রোলিক রেডিয়াস, আমরা একটু আগে দেখলাম যে হাইড্রোলিক রেডিয়াসের মান ফর আ সার্কুলার পাইপ ফ্লুইং ইন ফুল ইকুয়ালস হচ্ছে d/4। সো এখন তুমি যদি RH এর জায়গায় d/4 লেখো, তাইলে তুমি এই 8.11 কে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারো হচ্ছে F into L/D into V square by 2G, যেখানে F is equals to 4 into CF. 4 একটা কনস্ট্যান্ট, CF একটা কনস্ট্যান্ট, সো দুইটা কনস্ট্যান্ট মিলে আরেকটা নতুন কনস্ট্যান্ট তৈরি হলো। 8.12 is called the Darcy-Weisbach pipe friction equation. This is most widely equation, even to the point echono tomar majority of the pipe network, water distribution, stormwater distribution, irrigation pipeline পাইপ ফ্লো এর ডিজাইনে হেড লসের জন্য এই ইকুয়েশনটা সর্বাধিক ব্যবহৃত ইকুয়েশন। এই ইকুয়েশনের সবচাইতে সিগনিফিকেন্ট পার্ট হচ্ছে তুমি হেড লসকে ভেলোসিটি হেডের সাথে একটা সম্পর্ক করতে পারতেছো। সো ভেলোসিটি হেড যদি আমার বাড়ে, আমার হেড লস বাড়বে। আরেকটা অংশ হচ্ছে তোমার L/D হচ্ছে লেন্থ বাই ডায়ামিটার, তার মানে হচ্ছে তার পাইপের যে ফিজিক্যাল যে জিওমেট্রি, তার জ্যামিতির শেপের সাথে তুমি একটা সম্পর্ক করতে পারতেছো যে L/D যদি লেন্থের পরিমাণ ডায়ামিটারের চেয়ে বেশি কম বেশি হয়, তাহলে হেডলেস বাড়বে কমবে। সো ইউ ক্যান কাম আপ উইথ আ relationship between the pipe geometry or the conduit geometry and with velocity head. So 8.12 কিন্তু শুধুমাত্র তুমি সার্কুলার পাইপ ফুল ফ্লো করতেছে তখনই অ্যাপ্লাই করতে পারবা। সো তোমাদেরকে যদি পরীক্ষায় বলি যে জেনারেল পাইপ ফ্রিকশন ইকুয়েশন আনো, তাহলে 8.11 পর্যন্ত বলতে হবে। যদি বলি Darcy-Weisbach পর্যন্ত, তাহলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসবা। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। সো 8.11 এবং 8.12 I would strongly recommend write it down on your notebook right now, because এর পরের অংশে আরেকটু কর্কশ হবে। হ্যাঁ, সো আমরা কর্কশ বা ড্রাই সূত্র টুত্র সংখ্যা দেখতেছি, এখন আমরা আপার লিম্বে আসছি, আর একটু কর্কশ হবে, তারপর দেখবা নেমে যাবে। সো বোঝার জন্য অ্যাকচুয়ালি 8.11 এবং 8.12 দুটাই লিখো। সো 8.12 যেটা বললাম যে Darcy-Weisbach ইকুয়েশন, এটা তোমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কোর্সে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট সেমিস্টারে তোমরা যাবা যখন করবা তখন ইম্পর্টেন্ট, তোমাদের পাস করার পরে চাকরির জন্য ইম্পর্টেন্ট, যারা এই রিলেটেড কাজ করবা তাদের জন্য ইম্পর্টেন্ট। সো it is an equation a civil engineer should not ever forget. ঠিক আছে? So head loss equals F into L/D into V square by 2G, যেখানে F টা হচ্ছে একটা ফ্রিকশন ফ্যাক্টর, ইটস আ কোএফিশিয়েন্ট। এই F এর মানটা কিভাবে বের করব সেটার গল্প সামনের দিকে আসবে, বাট ফর নাও আমরা একটা সূত্র পেয়ে গেছি যেখানে আমরা একটা পাইপের জিওমেট্রি আর পাইপের ভিতরে কিভাবে পানিটা ফ্লো করতেছে সেটা থেকে আমরা হেড লস বের করতে পারবো when we know a friction coefficient. But first we need to know যে within the pipe actually velocity বা shear stress এগুলো কিভাবে বদলায়। From these equations 8.5, 8.12 এগুলো থেকে কি আমাদের বোঝা সম্ভব কিনা কোনোভাবে যে আমার পাইপের মধ্যে shear stress কিভাবে বদলাচ্ছে। কারণ এই shear stress কিভাবে বদলাচ্ছে এইটার উপর ভিত্তি করে আমরা আমাদের পাইপের ডিজাইন করতে পারবো, যে কোন ডায়ামিটারের, কোন স্ট্রেংথের, কোন ম্যাটেরিয়ালের, কোন পাইপ কোথায় ইউজ করবো। ফর দ্যাট উই নিড টু নো হাউ দ্য শিয়ার স্ট্রেস চেঞ্জেস উইদিন দ্য পাইপ and how it changes within the velocity changes within the pipe. So let me first deal with the shear stress. So আমরা যেটা বললাম যে hydraulic radius for a circular pipe flowing in full will be D/4 or R/2. এখন 8.5 এ যদি RH এর জায়গায় R/2 বসাই দিই, তাইলে আমি চিন্তা করতে পারি হেড লসের ইকুয়েশন উইল বি সামথিং লাইক দ্য ফার্স্ট ইকুয়েশন অন মাই স্ক্রিন। হ্যাভিং সেড দ্যাট, এখানে কিছু ডাইমেনশন বুঝে এই ফিগারটা, এই ফিগারটাও তোমাদের অ্যাকচুয়ালি মাথায় ছাপা দিয়ে দেওয়া উচিত। এই ফিগারটা যদি একটু বুঝি, এই ফিগারটাতে দেখো বেসিক্যালি ইট টেলস ইউ আ ক্রস সেকশন অফ আ পাইপ। পাইপের যদি একটা ক্রস সেকশন আমি এখানে নেই, যেখানে আর নটটা হচ্ছে আমার পাইপের ফুল রেডিয়াস। আর নট ইজ দ্য ফুল রেডিয়াস অফ দ্য পাইপ, নাম্বার ওয়ান। রেডিয়াসের সেন্টার থেকে আমি ওয়ালের দিকে যে ডিস্টেন্সটা যাচ্ছে
সেই ডিস্টেন্সটাকে আমি ধরতেছি আর। সো এনি ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য পাইপ টু দ্য ওয়াল ইজ আর। সো আর ইজ এ ডিফারেন্সিয়াল এলিমেন্ট। সো তুমি যদি পাইপের সেন্টার থেকে 10 মিলিমিটার উপরে আমার শিয়ার স্ট্রেস কত হবে, বা 15 মিলিমিটার উপরে 15 মিলিমিটার টুয়ার্ডস দ্য ওয়াল কত হবে সেটা বের করতে চাও, তো আর হচ্ছে এই রেডিয়াসটা। সো আর ইজ লোয়ার দেন আর নট অলওয়েজ। আর এর ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারবে আর নট। সো আমি যদি এই সিলিন্ড্রিক্যাল একটা পাইপের মধ্যে যদি এনি আদার রেডিয়াস আর এ যদি আমি শিয়ার স্ট্রেস বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার সূত্র হবে হচ্ছে টাউ 2L বাই আর গামা। সো এখন আমি যদি বেসিক্যালি একটা সেকশনে, ক্রস সেকশনে যদি আমি ধরে নিই যে এই পুরো ক্রস সেকশনে ওভারঅল আমার হেড লসটা একই, তাই না? আমরা তো ক্রস সেকশন ওয়াইজ ধরি। সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এই ইকুয়েশনে লিখতে পারি যে টি বাই টাউ নট ইজ ইকুয়ালস টু আর বাই আর নট। সো টাউ ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি টাউ নট ইন্টু আর বাই আর নট। এখন যখন আর এর মান 0 এই ইকুয়েশনটাতে, তখন আমরা টাউ নট এর মান 0 পাচ্ছি। যদি এই ইকুয়েশনটাতে তুমি আর নট এর মান 0 বসে দাও, তাহলে তুমি টাউ এর মান 0 পাচ্ছ। আর এই ইকুয়েশনটাতে তুমি যদি আর এর মান আর নট লিখতেছো, তাহলে তুমি অ্যাকচুয়ালি টাউ এর মান পাচ্ছ টাউ নট। এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম, বা আমরা যেটা দেখতে পারতেছি, যে শিয়ার স্ট্রেসের মান ম্যাক্সিমাম থাকে যখন আর ইজ ইকুয়ালস টু আর নট। তার মানে এট দ্য সেন্টার দ্য শিয়ার স্ট্রেস হচ্ছে 0, এবং ফ্রম শিয়ার সেন্টার থেকে যখন তুমি আর এর মানটা হচ্ছে তোমার সেন্টার থেকে বড় হইতে থাকবে, ওয়ালে গিয়ে সর্বোচ্চ হবে আর নট হবে। তার মানে হচ্ছে শিয়ার স্ট্রেসের মানটা আমার সর্বোচ্চ পাচ্ছি হচ্ছে এট দ্য ওয়াল, আর এট দ্য সেন্টার দ্য শিয়ার স্ট্রেস আমার 0। সো এখান থেকে আমি বলতে পারি যে শিয়ার স্ট্রেস অ্যাকচুয়ালি সেন্টার থেকে লিনিয়ারলি বাড়তে বাড়তে ওয়ালে গিয়ে সর্বোচ্চ থাকে, ওয়ালে গিয়ে সর্বোচ্চ থাকে। ওকে, সো এই ইকুয়েশন গুলাতে তুমি যদি আরেকটু মডিফাই করে এভাবেও লেখা যায়, বাট এটা দরকার নাই। বাট আমরা যদি এখন বেসিক্যালি আরেকভাবেও দেখার চেষ্টা করি, সো দিস ইজ অ্যাপ্লিকেবল টু এনি ফ্লো কন্ডিশন। সো টার্বুলেন্ট হোক, ল্যামিনার হোক, দুইটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শিয়ার স্ট্রেসটা অ্যাকচুয়ালি আমাদের বদলাচ্ছে হচ্ছে লিনিয়ারলি ফ্রম দ্য সেন্টার অফ দ্য পাইপ টু দ্য পাইপ ওয়াল। সো পাইপ ওয়ালে ম্যাক্সিমাম, আর সেন্টার লাইনে অ্যাকচুয়ালি কোনো শিয়ার স্ট্রেস নেই। How does it work in laminar flow? So laminar flow এর জন্য আমাদের জেনারেল শিয়ার স্ট্রেসের ইকুয়েশন চ্যাপ্টার 1 এ আমরা দেখছিলাম যে টাউ ইজ ইকুয়ালস টু মিউ ইনটু ভেলোসিটি গ্রেডিয়েন্ট, বা টাউ ইজ ইকুয়ালস টু ডিইউ বাই ডিওয়াই। তোমাদের যাদের শিয়ার স্ট্রেসের 1 নম্বর চ্যাপ্টারের ছবিটা মনে আছে, এই ওয়াইটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল হচ্ছে তোমার একটা উচ্চতার মতো নয়, একটা কিংবা একটা বাউন্ডারি থেকে তার দূরত্ব। সো আমি যদি এই সার্কুলার পাইপের ক্ষেত্রে ওয়াইটা বের করার চেষ্টা করি, তাহলে ওয়াইটা হচ্ছে the distance from the wall to center. So it's exactly opposite to R. So R not হচ্ছে ডিসটেন্স, কিভাবে তুমি ডিসটেন্সটাকে মাপতেছো। R not হচ্ছে সেন্টার থেকে ওয়ালের, পাইপের ওয়ালের যে রেডিয়াসটা যতটুকু পর্যন্ত গেছে অতটুকু। আর হচ্ছে তোমার সেন্টার থেকে তুমি ওয়ালের দিকে যেই দূরত্বটা গেছে সেই দূরত্বটা। আর ওয়াইটা হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট, ওয়াল থেকে তুমি এখন পাইপের দিকে যাচ্ছ, সেন্টারের দিকে যাচ্ছ। সো ওয়াই কে আমরা বলতে পারি আর নট মাইনাস আর। সেক্ষেত্রে চেঞ্জ ইন ডিওয়াই ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন আর, বাট এক্ষেত্রে রিলেটিভ রিলেশনটা নেগেটিভ, কারণ ওয়াই বাড়লে আর কমবে, আর বাড়লে ওয়াই কমবে। সো এই জেনারেল লিনিয়ার শিয়ার স্ট্রেসের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে যদি আমি এখন একটা রেডিয়াল পাইপে নিয়ে আসি, কারণ ওখানে শিয়ার স্ট্রেসটা কি ছিল একটা সোজা ডাইমেনশনে, বাট এখন যদি গোল পাইপে নিয়ে আসি, তাইলে আমি ডিওয়াই এর জায়গায় যদি ডিআর কে আনি, তাইলে আমি অ্যাকচুয়ালি ইকুয়েশনটাকে লিখতে পারি টাউ ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ ডিইউ বাই ডিআর। এই ইকুয়েশন থেকে বুঝতে পারতেছি যে এই ইকুয়েশনটা কি, y ইজ ইকুয়ালস টু mx, y ইজ ইকুয়ালস টু mx। তার মানে ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিয়ার স্ট্রেসটা সেন্টার থেকে লিনিয়ারলি বেড়ে গিয়ে ওর মানটা ওয়ালে গিয়ে হাইয়েস্ট হবে। ঠিক আছে, সো দ্যাটস নাম্বার 1। সো শিয়ার স্ট্রেস আমরা ধরতে পারলাম ল্যামিনার হোক, টার্বুলেন্ট হোক, ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে সেন্টার থেকে ওর সেন্টারে 0 থাকবে, এবং এই আর এর মানটা অ্যাকচুয়ালি যত বাড়তে থাকবে, তাই না, আমার শিয়ার স্ট্রেসের মানটা আমার অ্যাকচুয়ালি বেড়ে বেড়ে ওয়ালে গিয়ে সবচেয়ে বেশি হবে। হ্যাভিং সেড দ্যাট, আমি যদি এখন এই হেড লসের যে 8.5 তোমাদের খাতায় যে ইকুয়েশনটা লেখা ছিল, সেই ইকুয়েশনে যদি আর এইচ এর মান r/2 করি, তার মানে ধরে নিচ্ছি যে এই পাইপের ফুল লেন্থ জুড়ে, তার মানে এই ছবিটার মতন ফুল লেন্থ জুড়ে তোমার পানি যাচ্ছে, সেক্ষেত্রে আমি হেড লসের ইকুয়েশনটা পাবো হচ্ছে r/2, আর এইচ এর জায়গায় r/2 বসে দিলে 2 টাউ এল বাই গামা ইন্টু আর।
এই হেড লস HL এর মানটা থেকে আমি যদি শিয়ার স্ট্রেসের মানটা বের করি, তাহলে HL এর যদি এই টাওয়ের যে মানটা ল্যামিনার ফ্লো এর জন্য টাওয়ের যে ইকুয়েশনটা আমরা বের করলাম বা পেলাম উইথ রেসপেক্ট টু ইটস রেডিয়াল ডিস্টেন্স, তাইলে আমি হেড লসের মানে যদি টাওয়ের জায়গায় এই টাওয়ের মানটা বসাই দিই, তাহলে অ্যাকচুয়ালি আমি হেড লসের একটা জটিল সমীকরণ পাবো। অ্যাকচুয়ালি জটিল সমীকরণের তো সংজ্ঞা ভিন্ন, what I said যে একটু বিদঘুটে লুকিং একটা ইকুয়েশন পাবো। আচ্ছা, এই বিদঘুটে লুকিং ইকুয়েশনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভেলোসিটি প্রোফাইলের জন্য আমরা একটা ভেলোসিটি কিভাবে বদলাই DU এর একটা ইকুয়েশন বের করা। সো একে আমি রিঅ্যারেঞ্জ করে আমি DU এর একটা ইকুয়েশন পাবো। তার মানে হচ্ছে ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে আমি যে কোনো সেগমেন্ট অফ DR যদি নেই, এনি ইনফিনিটেসিমাল বা ডিফারেন্সিয়াল রেডিয়াল এরিয়া যদি নেই, রেডিয়াল ডিস্টেন্স যদি নেই, তার মধ্যে আমার ভেলোসিটিটা বদলাবে এইভাবে। সো আমি এই ইকুয়েশনটাকে যদি আমি এন্টায়ার পাইপের জন্য ইন্টিগ্রেট করতে পারি, তাইলে আমার জন্য বেসিক্যালি আমি ভেলোসিটি প্রোফাইলের একটা সূত্র পেয়ে যাব। তার মানে হচ্ছে ওই ইকুয়েশনের উপর ভিত্তি করে আমার এন্টায়ার পাইপে কিভাবে ভেলোসিটিটা বদলাচ্ছে উইদিন আ ক্রস সেকশন অর উইদিন দ্য রেডিয়াল ডিস্টেন্স আমি বের করতে পারবো। সো তুমি দেখো এই ইকুয়েশনটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এবং যেহেতু ওর কোনো বাউন্ডারি কন্ডিশন আমি দেই নাই, একটা কনস্ট্যান্ট চলে আসবে। এখানে RdR ছিল, এটা R স্কয়ার হয়ে যাবে, আর এই R স্কয়ারের 2টা তো নিচে চলে আসবে। সো দিস উইল টেক আ ফর্ম অফ দিস। সো এইরকম একটা ইকুয়েশন নিবে। আচ্ছা, এই ইকুয়েশনে আমরা জানি যে R এর মান যখন 0, তার মানে হচ্ছে আমার at the center of the pipe because R is 0, সেই জায়গাতে আমার ভেলোসিটিটা হবে সেন্টারের ভেলোসিটি, এবং আমরা জানি যে সেন্টারের ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম at any pipe flowing in laminar flow condition, তার সেন্টারের ভেলোসিটি ম্যাক্সিমাম। তার মানে হচ্ছে R যখন 0, তখন ইউটা হচ্ছে Umax বা Vmax at V center, এবং সেটার মান হচ্ছে বের করবো আমরা। সো আমি ধরতে পারি যে তোমার এই ইকুয়েশনে যদি বসাই দিই, তাহলে এই C এর মানটা হচ্ছে VC এর মান। সো এই ইকুয়েশনে তুমি যদি R এর মান 0 বসাই দাও, তাহলে C আর U সমান, এবং R এর মান 0 যখন, তখন ইউটা অ্যাকচুয়ালি Vmax বা ভেলোসিটি ম্যাক্স বা Umax, whatever you call it. So C is equals to VC. আচ্ছা, R এর মান যখন R0, তার মানে হচ্ছে R যখন একবারে পাইপের গায়ে লেগে গেল, ওয়ালে লেগে গেল, যেখানে শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম, সেখানে আমরা জানি ভেলোসিটি 0, অলমোস্ট 0 অর নেগলিজেবল অর 0, সেক্ষেত্রে ইউ এর মান হচ্ছে 0। সো তুমি যদি এই ইকুয়েশনে R এর মানকে R0 লিখো আর ইউ কে 0 করো, তাহলে তুমি C এর মান পেয়ে যাবা। তার মানে হচ্ছে VC, C এর মান যেটা সেটাই VC, অর্থাৎ ভেলোসিটি এট সেন্টার। C এর মান যেটা সেটা হচ্ছে ভেলোসিটি ম্যাক্সিমাম। সো এই ম্যাক্সিমাম ভেলোসিটির মানটা তুমি যদি পেয়ে যাও, ইন দ্যাট কেস এই C এর মানটা এই ইকুয়েশনে তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে আমি ভেলোসিটি প্রোফাইলের একটা ইকুয়েশন এইরকম শেপে পেয়ে যাব, যেটাকে আমি একটু যদি রিঅ্যারেঞ্জ করে কনস্ট্যান্টের টার্মগুলোকে বাইরে নিয়ে আসি, which is actually VC, তাহলে অ্যাকচুয়ালি আমি ইকুয়েশনটাকে লিখতে পারি এইভাবে, which is an equation of a parabola. তার মানে হচ্ছে ইন ল্যামিনার ফ্লো ভেলোসিটিটা প্যারাবোলিক প্রোফাইল ফলো করে চেঞ্জ হয়, যেখানে প্যারাবোলার মধ্যে আমরা জানি যে ওর সবচাইতে মাঝের যে পয়েন্টটা, সেখানে at the middle of that parabola বা প্যারাবোলার প্রিন্সিপাল এক্সিসের উপরে হচ্ছে তার আমরা ভেলোসিটিটা হাইয়েস্ট পাই। তার মানে পাইপের at the center of the pipe the velocity is maximum, and then from center towards the wall it follows a parabolic profile, and for the velocity and for the shear stress it follows a linear profile. এখান থেকে তোমাদের যদি প্রশ্ন আসতে পারে যে ম্যাথমেটিক্যালি শো যে velocity follows a linear path in a pipe in laminar flow, or shear stress follows a parabolic profile in a pipe or in a conduit, in a circular conduit that is in laminar flow condition. So এই ভেলোসিটি প্রোফাইল থেকে আমরা অ্যাকচুয়ালি Vmax এর মান জানি, এবং V average, কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে কি করি, আমরা লোকাল ভেলোসিটি না নিয়ে আমরা অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে কাজ করি। সো অ্যাভারেজ ভেলোসিটি আমরা জানি প্যারাবোলার প্রোফাইলের ক্ষেত্রে হচ্ছে তোমার ম্যাক্সিমামের অর্ধেক হয় হচ্ছে ভেলোসিটি। প্যারাবোলার প্রোফাইল যখন নেই, ম্যাক্সিমামের অর্ধেক হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। সো আমি যদি ম্যাক্সিমামের যে মানটা which was আগের স্লাইডে ছিল, C এর মানটা ছিল হচ্ছে গামা HL বাই 4 গামা L ইন্টু R0 স্কোয়ার, যেখানে R0 হচ্ছে এন্টায়ার পাইপের রেডিয়াস, সেখানে যদি আমি 2 দিয়ে ভাগ করলে আমি অ্যাভারেজ ভেলোসিটি পাবো। এই অ্যাভারেজ ভেলোসিটির মানটা আমি যদি এই ডার্সি উইচব্যাকের আমি যদি বেসিক্যালি
এই ডার্সি-উইচবেক একটু পরে আসি, বাট তুমি যদি এভারেজ ভেলোসিটির মানটা দেখো যে v ইজ ইকুয়ালস টু গামা HL 32 গামা L d স্কোয়ার, এখান থেকে আমি যদি HL এর একটা ইকুয়েশন ডিরাইভ করি, তাহলে ইকুয়েশনটাকে আমি অ্যাকচুয়ালি 32 মিউ L বাই v g d স্কোয়ার অথবা 32 মিউ L বাই v গামা d স্কোয়ার। আমরা জানি মিউকে তুমি যদি রো দিয়ে ভাগ করো তাহলে তুমি নিউ পাবা। এই ফর্ম অফ দি হেড লস ইকুয়েশনকে বলা হচ্ছে হেইগে-পয়জো ইকুয়েশন বা ল। যদিও ছোটবেলা থেকে আমি যখন পড়ছিলাম আমার মুখেও কথাটা আসতে হচ্ছে হেইগেন-পয়জুল, বাট অ্যাকচুয়ালি এই পয়জুল হচ্ছে তোমার মোস্ট লাইকলি ফ্রেঞ্চ একজন সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার, আমার ঠিক মনে নেই, অ্যাকচুয়ালি আমি লিখে রাখছিলাম। সো পয়জো বেসিক্যালি একটা ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, হ্যাঁ, আর হেইগে হচ্ছে তোমার জার্মান ইঞ্জিনিয়ার। ভেরি ইন্টারেস্টিংলি তোমার ওরা দুইজন একজন একজনের কাউকে চিনত না, ওরা দুইজন দুইটা ডিফারেন্ট সময়ে দুইটা ডিফারেন্ট কন্ডিশনে ফ্লুইডের একজন মোস্ট লাইকলি মনে হয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আজকালকার ভাষায়, বাট মূলত সে ব্লাডের সার্কুলেশন নিয়ে যখন কাজ করতে গিয়ে সে একই ধরনের একটা সম্পর্ক ডিরাইভ করে। সো ওদের দুইজনের নামে এই সূত্রটা, এবং ওদের অ্যাকচুয়ালি এই জার্মান আর ফ্রেঞ্চের উচ্চারণ আসলে হেইগে-পয়জো, পয়জো ইজ ফ্রেঞ্চ ওয়ান, সো ওর অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে পয়জো মনে হয়। সো হেইগে-পয়জোর যে সূত্রটা, এই সূত্রটা অ্যাকচুয়ালি হেড লসের আমাদের আরেকটা সূত্র। এই সূত্রটা আর ডার্সি-উইচবেকের মধ্যে ডার্সি-উইচবেক ইজ মোর ওয়াইডলি ইউজ, কিন্তু এই সূত্রের একটা বা এই ফর্মুলার একটা উপকারিতা আছে। উপকারিতা হচ্ছে, প্রথম উপকারিতা হচ্ছে যে হেড লসটা সাথে ভেলোসিটির সম্পর্কতে কোনো পাওয়ার নাই, তার মানে কোনো এক্সপোনেনশিয়ালি রিলেশন না, রিলেশনটা ইজ বেসিক্যালি মাচ মোর লিনিয়ার। সো ফার্স্ট ডিগ্রি অর্ডারে তুমি ইকুয়েশনটা তুমি পাচ্ছ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই হেইগে-পয়জো ইকুয়েশনের মধ্যে কোনো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বা এফ এর মান নাই। এই কোএফিসিয়েন্টের মান না থাকার কারণে কারণ সাধারণত এই এফ এর মানটা অনেক ট্রায়াল এন্ড এরর অনেক কিছু করে বের করতে হয়, কিংবা আরেকটু থিওরিটিক্যালি আমাদের কাজ করে তারপরে এফ এর মানটা আনতে হয়। সো হেইগে-পয়জোর ইকুয়েশনে বা পয়জোর ইকুয়েশনে অ্যাকচুয়ালি আমাদের কোনো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বলে অ্যাডিশনাল টার্ম ছাড়াই আমরা হেড লস বের করতে পারি। বোথ অফ দিস ইকুয়েশনস আর used in pipe network, but আমার জানা মতে, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, আমি সবকিছু জানি না, বাট যতটুকু জানি যে ডার্সি-উইচবেক ইজ বাই ফার মোস্ট ওয়াইডলি ইউজড ফর্মুলা। সো আমি যদি ডার্সি-উইচবেকের হেড লসের ইকুয়েশন আর হেইগে-পয়জোর ইকুয়েশনকে ইকুয়েট করি, সমান করি, তাইলে আমি সেখান থেকে অ্যাকচুয়ালি ল্যামিনার ফ্লো এর জন্য, বিকজ হেইগে-পয়জো ক্যান বি অ্যাপ্লাইড টু ল্যামিনার ফ্লো অনলি, তাইলে আমি অ্যাকচুয়ালি এই ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এফ এর মানটা পাচ্ছি 64/RE। তার মানে হচ্ছে ল্যামিনার ফ্লো এর জন্য যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বা ফ্রিকশনটা পাচ্ছি, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য পাইপ, রাদার ইট ডিপেন্ডস অন দ্য রেইনল নাম্বার। সো ল্যামিনার ফ্লো এর জন্য তুমি কি পাইপ ইউজ করতেছো, কি ম্যাটেরিয়ালের পাইপ ইউজ করতেছো, এইটার সাথে ফ্রিকশনের বা হেড লসের সম্পর্ক খুব কম। এটার সাথে সম্পর্ক মোস্টলি হচ্ছে রেইনল নাম্বারের, which means the ratio between the inertia force and the viscous force. এই রিলেটেড একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সাম্পল 8.2 অ্যাসাইনমেন্ট 2 তে দিব কিনা এখনো ফুল। তোমাদের মধ্যে I think I got an email from somebody who wanted assignment 2 টা আপলোড করে দেওয়ার জন্য। আমি assignment 2 টা এখনো আপলোড করিনি, বাট হোপফুলি আজকে বা কালকে আমি তোমাদের দিয়ে দিব। You will be given 6 or 7 days, হয় 6 দিন অথবা 7 দিন, বাট whatever be the case, আগামী বৃহস্পতিবারের মধ্যে তোমাদের সাবমিট করতে হবে, এবং there will be no chance of cleaning anything. So Thursday means Thursday. If you miss it, you miss it. আমি তোমাদেরকে আর চিনি না, হ্যাঁ, এই ক্লাস শেষ হওয়ার পরে I do not know you guys until I see your exam script. তোমাদের মার্ক দেওয়ার পরে আবার তোমাদেরকে আমি চিনি। এর মাঝখানে যদি পড়ালেখা না বুঝো, আসতে মানে I'll be there, but এর বাইরে I will become a different person to become an invigilator অথবা এক্সামের জন্য যা করতে হয়। Anyway, so 8.2 টা এখনো ফাইনাল কাজ করি নাই, বাট তোমাদের 8.2 is a very important mathematical problem. I would strongly recommend অ্যাসাইনমেন্টও যদি না থাকে তাহলে অন্তত নিজে নিজে করে নিও, আর না করলে good luck. All right, so moving ahead. আচ্ছা, একটু মুভিং এর 1 মিনিট থামি। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি আগাচ্ছি, কিন্তু আমি দেখতে পারতেছি মানুষজন দলে দলে ক্লাসরুম ছেড়ে চলে যাচ্ছে, which is okay.
বা যারা যারা ক্লাসরুম ছেড়ে যাও নাই তাদের কারো প্রশ্ন আছে কিনা আমি একটু দেখি। 1 2 3 ওকে, ধরে নিলাম কারো কোনো প্রশ্ন নাই। এখন আমি মুভ হেড করি সামনে। সো এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো দেখলাম, at least the later part of what I was teaching or what I was showing you guys was related to laminar flow, এবং laminar flow এর যে viscosity equation বা shear stress যেটা relates to friction, সেখানে আমরা viscosity মধ্যে ডাইনামিক বা কাইনেমেটিক ভিসকসিটি টার্মিনোলজিটা ইউজ করছি। when it comes to turbulent flow, তখন অ্যাকচুয়ালি আমরা এই ল্যামিনার ফ্লো এর ভিসকসিটি আমরা ব্যবহার করতে পারি না। এটার মূল কারণটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে আমাদের ইনার্শিয়াল ফোর্স বা ভেলোসিটি ফোর্সের ইম্প্যাক্টটা ইজ মাচ 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 হায়ার, টু আ পয়েন্ট যে একটা টার্বুলেন্ট ফ্লো, ওয়েদার এটা পাইপে হোক অথবা অন্য কোথাও হোক, ওপেন চ্যানেলে হোক, বেসিক্যালি যে ঘটনাটা ঘটে হচ্ছে যে ফ্লুইড পার্টিকেল গুলো একটা ক্যাওটিক, খুবই হাই এনার্জি নিয়ে খুব ক্যাওটিক একটা মোশনে ও মুভ করে, এবং এই ক্যাওটিক মোশনের কারণে অনেক ক্ষেত্রে তোমার বেসিক্যালি একটা সোয়ার্লিং বা ওয়ার্লপুল বা একটা ঘূর্ণনের তৈরি করে। এই ঘূর্ণন গুলাকে বলা হয় এডি। এবং এডি গুলার মূল কাজ হচ্ছে যে এই যে ক্যাওটিক মোশন, যে শক্তি নিয়ে এই ঘূর্ণনটা তৈরি হইলো, এডি গুলার মূল কাজ হচ্ছে যে এই ফোর্সটা, যে বলটা ওর মধ্যে আছে বা মোমেন্টামটা ওর মধ্যে তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি এডিটা অ্যাকচুয়ালি ওই মোমেন্টামটাকে ডিফিউজ করে বা ট্রান্সফার করে। সো মোমেন্টামটাকে অ্যাকচুয়ালি ও ট্রান্সপোর্ট করে দেয়, হ্যাঁ, ও সেই রাগ থেকে ও ভেন্ট আউট করে। এডির কাজ হচ্ছে এইটাই। সো এই যখন মোমেন্টামে ট্রান্সফারটা হয় বাই ফোর্সটা, যখন এডিশনাল যেই ফোর্সের কারণে, যে মোমেন্টামে ট্রান্সফারের কারণে অ্যাকচুয়ালি একটা এডিশনাল শিয়ার স্ট্রেস ও এক্সার্ট করে অন দা বডি দ্যাট ইজ হোল্ডিং দ্য ওয়াটার অর এনি আদার লিকুইড, সেটা পাইপ হোক, সমুদ্র হোক, নেম ইট। সো এই অ্যাডিশনাল শিয়ার স্ট্রেসটা আমরা অ্যাকচুয়ালি এক্সপ্রেস যে টার্ম দিয়ে, সেটাকে আমরা বলি এডি ভিসকোসিটি। সো আরেকটা ভিসকোসিটি আমরা শিখলাম, এডি ভিসকোসিটি বা টার্বুলেন্ট ভিসকোসিটি, যেটাকে ইটা বা মিউ টি দিয়ে এক্সপ্রেস করা হয়। সো এডি ভিসকোসিটি আর ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে, বা আমরা এতদিন পর্যন্ত যে ভিসকোসিটিকে চিনে আসছি, এই দুই ভিসকোসিটির মধ্যে মূল পার্থক্য হচ্ছে laminar flow এর যে ডাইনামিক বা কাইনেমেটিক ভিসকোসিটি ইজ দ্য প্রপার্টি অফ দ্য ফ্লুইড। ওই ফ্লুইড যদি তেল হয় ওর ভিসকোসিটি একরকম, ওই ফ্লুইড যদি অয়েল ওয়াটার হয় আরেক রকম। If it's a different liquid or fluid, the viscosity depends on the property of that fluid. Eddy viscosity is not a property of the fluid. Eddy viscosity is the property of the flow. কেউ কি বলতে পারবা কেন এডি ভিসকোসিটি ফ্লুইডের প্রপার্টি না, বাট রাদার ফ্লো এর প্রপার্টি? এমন কি আছে বলতে পারবা? এস এম মাহফুজ বলতে পারবা? স্যার এটা তো মোমেন্টাম জেনারেট করে তো স্যার, মেইনলি ফ্লোটা, মানে ফ্লুইড তো করে না স্যার। 100%. তৌহিদুর রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ। সো তৌহিদুর রহমান ইজ 100% কারেক্ট। সো বিকজ একটু আগে যে কথাটা বললাম সেটার পাল্টা যুক্তিটাই হচ্ছে এটা, যে বিকজ এই এডি ভিসকোসিটি রিপ্রেজেন্ট করে হচ্ছে মোমেন্টাম ট্রান্সফারকে, এবং মোমেন্টাম ট্রান্সফার ডিপেন্ড করতেছে আমার মোমেন্টামের ভেলোসিটি চেঞ্জের উপর, যে ভেলোসিটির chaotic চেঞ্জের কারণে টার্বুলেন্ট ফ্লো হয়। সো দ্যাটস ওয়াই ইজ দ্য প্রপার্টি অফ দ্য ফ্লো, ইজ নট দ্য প্রপার্টি অফ দ্য ফ্লুইড। সো আমি যদি শিয়ার স্ট্রেসের একটা ইকুয়েশন বের করতে চাই ফর টার্বুলেন্ট ফ্লো, তখন ওর দুইটা কম্পোনেন্ট থাকে, দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ল্যামিনার ফ্লো এর মিউ ডিইউ বাই ডিওয়াই, যেটা হচ্ছে তার ফ্লুইডের প্রপার্টি বা ভিসকাস স্ট্রেস, আর আরেকটা স্ট্রেস আসে হচ্ছে তোমার টার্বুলেন্স থেকে, যেটা অ্যাকচুয়ালি আমরা এক্সপ্রেস করে হচ্ছে টার্বুলেন্ট বা এডি ভিসকোসিটি দিয়ে, সেটার ইকুয়েশন হচ্ছে ইটা ডিইউ বাই ডিওয়াই। সো দ্যাট ইজ হোয়াট উই অ্যাপ্লাই ফর সার্কুলার পাইপস। হাউএভার, জাস্ট ফর আউট অফ কিউরিওসিটি, যদি আমরা এডি নিয়ে বলি, এডি বা টার্বুলেন্ট ফ্লো ইন দ্য ওশেন ইজ ওয়ান অফ দি কমপ্লিকেটেড এরিয়াস টু ডিসার্ন। বোঝার জন্য, ওদেরকে সূত্র দিয়ে প্রকাশ করার জন্য বেশ জটিল, বেশ কঠিন, মডেল অনেক আনস্টেবল থাকে, অনেক ডিফারেন্ট বল গেম, ডিফারেন্ট স্কিল সেট। বাট এডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্পেশালি তুমি যদি এই ছবিটা, তোমাদের সামনে যে ছবিটা, এই ছবিটা অ্যাকচুয়ালি তোমার ওশানের, সমুদ্রের যে কোনো একটা অঞ্চলের একটা ছবি, এবং সাধারণত যে কোনো ইনস্ট্যান্সে তুমি যদি ছবি ক্যাপচার করতে পারো, অন অ্যান অ্যাভারেজ 1000 এডিস তোমার সমুদ্রের মধ্যে বিভিন্ন ডায়ামিটারে তৈরি হয়ে থাকে, যে ডায়ামিটার গুলা
30 থেকে 200 মাইল পর্যন্ত হইতে পারে। সো এডিটার যে ঘূর্ণনটা তৈরি হয় সমুদ্রের বুকে, এই এডিগুলার ডায়ামিটার 30 মাইলস থেকে 2000 বা 200 মাইলস পর্যন্ত হতে পারে। এবং এট এভরি ইনস্টেন্স তুমি যদি গড়ে চিন্তা করো, সমুদ্রের বিপরীত তুমি যদি থাকে না দেখতে পারো, তাহলে পৃথিবীর বুকে প্রায় অন এন অ্যাভারেজ 1000টা এডি দেখা যায়। এবং এক একটা এডি তোমার কোনোটা তোমার কয়েক সপ্তাহ, কোনোটা মাস, কোনোটা বছরকে বছর এক্সিস্ট করতে পারে। তার মানে ওর মোমেন্টামটা ট্রান্সফার করতে, ও যে শক্তিটা নিয়ে ঘুরতেছে, ওর শক্তিটা দুর্বল করে যে মোমেন্টামটা যে ট্রান্সফার করে দিবে চারপাশে, এটা করতে অনেক এডির বছরও লেগে যায়। এবং এই এডিটা আমাদের জন্য অত্যন্ত, স্পেশালি ওশান কারেন্ট বা ওশানের জন্য এডিটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, it tells you how the water will move from one direction to another. এই শেয়ারটাই তো ওয়াটারটা মুভ করে নিয়ে যাবে। And when the water, ocean water যখন মুভ করে, it moves with the nutrients, it moves with the fishes. মাছ কোন দিকে যাবে, সমুদ্রের ভিতরে যেসব উদ্ভিদ, জলকণা, নিউট্রিয়েন্ট, যেগুলোর উপরে তোমার সামুদ্রিক জীব বেঁচে থাকে, যেসব সামুদ্রিক জীবের উপরে আমরা বেঁচে থাকি, যেসব সামুদ্রিক জীবের উপরে আরো অনেক সামুদ্রিক জীব বেঁচে থাকে, যেগুলো আমাদের জীববৈচিত্র্যের অংশ। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ এডিটা ডিসাইড করা হচ্ছে যে ওয়ার দ্য ওয়াটার উইল বি ট্র্যাপড অ্যান্ড ওয়ার দ্য ওয়াটার অ্যান্ড ইটস নিউট্রিয়েন্টস উইল মুভ। নাম্বার ওয়ান। নাম্বার টু, এডি উইল ডিসাইড আমাদের কারেন্ট, অর্থাৎ ওশানের স্রোতের গতিবিধি বা গতিবেগ বা গতির ডিরেকশনটা কোন দিকে থাকবে। দ্যাট ডিকটেটস এই যে আমাদের এন্টায়ার সারা পৃথিবীতে যে সাপ্লাই চেইন বা ব্যবসা বাণিজ্যের এখনো মেজর ফর্ম অফ ট্রান্সপোর্টেশন হচ্ছে ওশান, সমুদ্র পথে। এই যে মংলা বন্দর, এই যে পোর্ট, চিটাং পোর্ট, যুদ্ধ লাগাই দিবে, এই দিবে, সেই করবে। সো দিস ইজ ইট কামস থ্রু আমাদের ওশান। সো এডি ভিসকসিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট প্যারামিটার টু ফাইন্ড আউট যে ওশান কারেন্ট কোন দিকে যেতে পারে, কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। নাম্বার থ্রি, যদি তোমাদের সাথে যে সাউন্ড অফ কিউরিওসিটি শেয়ার করি, পরীক্ষা দিব না, সেটা হচ্ছে ওশান কারেন্টের সাথে, অর্থাৎ সমুদ্রের পানির গতির সাথে আমাদের মাথার উপরের বাতাসের গতি সম্পৃক্ত। বিকজ সমুদ্রের পানি থেকে প্রতিনিয়ত এভাপোরেশন হয়ে হয়ে বাষ্প যায়, এই বাষ্পটা উপরে যায়। সো উপরের পানি আর নিচের পানি অ্যাকচুয়ালি ভাই ভাই। সো এই ভাই যেদিকে যাবে, ওই ভাই কোন দিকে যাবে সেটা ডিসাইড করবে। সো দি ওশান কারেন্ট ডিসাইড হাউ দি অ্যাটমসফেরিক কারেন্ট বা atmosphere above our head will change. এবং the change in the atmosphere dictates, or the change in the air in the atmosphere dictates how the weather will change and the climate is changing over a period of time. So আমাদের অঞ্চলে যে আবহাওয়া বা যে জলবায়ু কেমন হবে না হবে, এটা অ্যাকচুয়ালি এডির গতিপথ দ্বারাই অনেক ক্ষেত্রে নির্ধারিত হয়। সো এডি ফর ওশান সায়েন্টিস্ট, ফর ফিজিক্যাল ওশানোগ্রাফার, ইভেন কেমিক্যাল বায়োলজিক্যাল ওশানোগ্রাফারদের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মতন ইঞ্জিনিয়ারদের জন্য আপাতত আমরা পাইপের এডির মধ্যে যদি থাকি, তাইলে অ্যাকচুয়ালি এডিকে বা টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে শিয়ার স্ট্রেসের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা ল্যামিনার কম্পোনেন্ট যেটা রেগুলার মিউ ডিইউ বাই ডিওয়াই দিয়ে এক্সপ্রেস করা যায়, আর শিয়ার স্ট্রেস যেটা দ্যাট কামস ফ্রম বেসিক্যালি এডি, সেটা আমরা ইটা ডিইউ বাই ডিওয়াই দিয়ে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে? সো সো এরপরের যে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা একটু দেখবো, সেটা হচ্ছে হাউ ডাজ আ ফ্লো ওয়ার্ক ইন আ পাইপ। সো পাইপে যখন ফ্লোটা এন্টার করে, when the flow enters the pipe, so যখন তুমি যদি এই ফিগারটাকে think of this figure as a cross section of a pipe, so একটা পাইপকে তুমি যদি জাস্ট মাঝপথ দিয়ে কেটে দিলা, মানে বই যাচ্ছে, সো মাঝপথ দিয়ে যদি কেটে দাও, তাহলে পাইপে কিভাবে ঘটনা ঘটে সেটা আমি একটু সহজ করে এক্সপ্লেন করি, বিকজ এখানে I'm gonna tell you, or there's an important process to be understood, that is viscous sublayer. So যখন লিকুইড enters a pipe এবং পাইপের এন্ট্রান্সে তার কোনো বাধা নাই, which means কোনো ম্যাটেরিয়ালের থেকে কোনো রাফনেস নাই, so it's more or less a smooth. Usually that entering velocity is uniform across the pipe. তার মানে হচ্ছে পাইপের মধ্যে এই যে আমরা ল্যামিনার ফ্লোর জন্য যে এটা একটা প্যারাবোলিক প্রোফাইলে থাকে, এরকম না, একবারে যখন এন্টার করে তখন more or less ইউনিফর্মই থাকে, except the areas near the wall. সো পাইপের ওয়াল ছাড়া বাকি সব জায়গায়ও একবার যখন এন্টার করে তখন অ্যাকচুয়ালি খুব ইউনিফর্মলি এন্টার করে, বাট পাইপের বাউন্ডারিতে তোমার ভেলোসিটিটা জিরো বা অলমোস্ট জিরো থাকে। এবং এই জিরোর মূল কারণটা হচ্ছে তোমার এক নম্বর হচ্ছে ভিসকসিটি, তার মানে ওই লেয়ারের যে
ফ্লুইডের যে লেয়ারের কারণে যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা থাকে সেটার কারণে, আর একটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স বলতে বুঝাচ্ছি, আমরা পড়ছিলাম অ্যাডহেশন এবং কোহেশন। কোহেশন ছিল দ্য অ্যাট্রাকশন ফোর্স বিটুইন দ্য সেম between the same atom of the same particle, different atoms of the same particle. আর cohesion ছিল এটা, আর adhesion ছিল হচ্ছে the attraction force between different atoms of different particles. So এই লিকুইডটা atoms গুলা পাইপের ম্যাটেরিয়ালের অ্যাটমের সাথে ওর যে ফোর্সেসটা, এই কারণে অ্যাকচুয়ালি where the fluid is in contact of the pipe, ওই জায়গাগুলোতে, so near the wall the velocity is 0. So the way it works, so তুমি চিন্তা করো যে খুবই ইউনিফর্মলি ও এন্টার করে, বাট ঠিক সাইডের পাইপের যে তোমার বাউন্ডারির যে জায়গাটা, ওই বাউন্ডারিতে ওর ভেলোসিটিটা 0 থাকে। সো বেসিক্যালি যখন ও এন্টার করার পর যখন ওর রাস্তাটা একটু ছোট হয়ে যায়, বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স, যে বাউন্ডারি লেয়ার বেসিক্যালি তোমার এই যেহেতু তোমার পাইপের এন্টায়ার ডায়ামিটার ধরেও যেতে পারতেছে না, সো একটু চাপা খেতে থাকে। সো চাপা খেতে থাকলে বেসিক্যালি এই বাউন্ডারি লেয়ার থেকে তোমার পানিটা অ্যাকচুয়ালি রেডিয়ালি ফ্লো করে। সো ওয়ালের থেকে সেন্টারে আসা শুরু করে, সো যতই ফ্লুইডটা তোমার পাইপের ভিতরে ঢুকে, ওয়ালের থেকে সেন্টারে আস্তে আস্তে যখন এই দুই ওয়াল থেকে বাড়ি খেয়ে যখন তোমার সেন্টারে যেই জায়গাতে এসে ওরা অ্যাকচুয়ালি সেন্টারে এসে যেই জায়গাতে ওরা মিট করে, তখন সেই লেন্থে গিয়ে আমরা ধরতে পারি যে পাইপের ভিতরে আমার ফ্লোটা ফুললি ডেভেলপ ল্যামিনার ফ্লো। সো একটা ম্যাচিওর ল্যামিনার ফ্লো তখন তৈরি হয়, যেখানে তুমি যদি ভেলোসিটি প্রোফাইল আঁকো তাহলে যেটা একটা প্যারাবোলিক ভেলোসিটি প্রোফাইল হবে। সো এই ফুললি ডেভেলপ ল্যামিনার ফ্লোটা যতই সামনে আগাইতে থাকে, ততই কিন্তু তোমার এই বাউন্ডারি লেয়ারের থিকনেসটা বাড়তে থাকে। হ্যাঁ, সো ও তো মিট করলো, কিন্তু সামনেও তো এই ঘটনা ঘটতে থাকতে একসময় বেসিক্যালি তোমার এই দুইটা লেয়ার, বাউন্ডারি লেয়ারটা অলমোস্ট তারা গ্লো করে, বাউন্ডারি লেয়ার দুইটা বড় হয়ে মিট করে দ্য সেন্টার লাইন, এবং অ্যাট দ্যাট মোমেন্ট ইট ক্রিয়েটস আ ফুললি ডেভেলপ টার্বুলেন্ট ফ্লো। ইউজুয়ালি যখন লোকালি মানে বলতে এক্সাক্ট ওই পয়েন্টে যখন রেনল্ডস নাম্বারের মান 5 লক্ষের মতন হয়, তখন দেখা যাচ্ছে যে এই ট্রানজিশনাল ফ্লো থেকে ফুললি একটা ল্যামিনার ফ্লো তৈরি হয়ে যায়। সাধারণত এক্সপেরিমেন্টালি স্পিকিং পাইপের এন্ট্রান্স থেকে 50 টাইমস দ্য ডায়ামিটার, সো যে পাইপের ডায়ামিটার 10, পাইপের এন্ট্রান্স থেকে 10 মিটার যদি হয়, তাহলে 500 মিটারে গিয়ে সাধারণত তোমার ফুললি ডেভেলপ টার্বুলেন্ট ফ্লো আমরা পাই। ভিসকাস সাবলেয়ার বলতে আমরা বুঝি এই যে ওয়ালের পাশে যে ছোট্ট থিকনেস জুড়ে, ইফ ইউ লুক এট দিস ফিগার, সো দিস হোয়াইট স্ট্রিপ হিয়ার রাইট নেক্সট টু দ্য ওয়াল অফ দ্য পাইপ, এই হোয়াইট স্ট্রিপ অফ জিরো ভেলোসিটি এরিয়াটা কি ভিসকাস সাবলেয়ার বলে, যেখানে ভেলোসিটিটা অলমোস্ট 0 থাকে। এবং এই জায়গাতে ভেলোসিটিটা 0 থাকার মেজরিটি অফ দ্য রিজনস হচ্ছে বিকজ এখানে ভিসকোসিটির ইম্প্যাক্টটা ভেরি হাই। সো ইভেন ইফ তোমার ফ্লোটা ফুললি টার্বুলেন্ট হয়ে গেছে, সো তোমার এন্টায়ার পাইপের ভিতরে ফ্লো ইজ নো লঙ্গার ল্যামিনার, স্টিল অ্যাট দ্য ওয়াল অফ দ্য পাইপ দ্য ফ্লো ইজ ভিসকাস এবং ফ্লো ভেলোসিটি 0। এই জায়গাটাকে অ্যাকচুয়ালি আমরা ভিসকাস সাবলেয়ার বলি, ঠিক আছে? সো whether inside a pipe the flow is laminar or turbulent or transitional, by the boundary of the wall or near the wall there's a region where the flow is still laminar, where the viscous force is predominant and the velocity is almost 0. That zone or that layer is called viscous sublayer, যেখানে shear stress from the viscosity থেকে একমাত্র আসে, এবং সেই viscous sublayer থেকে তুমি যত সেন্টারের দিকে যাবা তত তার velocity linearly বাড়তে থাকবে, এবং ভেলোসিটিটা তোমার সাধারণত বাড়ার হারটা স্টিপ, ইজ ভেরি স্টিপ, বিকজ তোমার shear স্ট্রেসটা তোমার যত তুমি সেন্টারের দিকে যাবা কমতে থাকে। সো আমি যদি একটা প্লট করি, অর্থাৎ একটা ফিগার তৈরি করি, যে ফিগারে যদি আমি এক্স এক্সিস বরাবর আমি ফ্লুইডের বা পাইপের ভেতরের ভেলোসিটি নেই, আর ওয়াই এক্সিস বরাবর যদি আমি ওয়াই ডিস্টেন্সটা নেই, ওয়াই ডিস্টেন্সটা মানে হচ্ছে তুমি ওয়াল থেকে আস্তে আস্তে রেডিয়াসের দিকে যাচ্ছ, তাইলে এই ভিসকাস সাবলেয়ার যে এরিয়াটা, সেই এরিয়াতে ফ্লোটা ইজ ফুললি ল্যামিনার। তার মানে হচ্ছে তোমার ভেলোসিটি অ্যাকচুয়ালি লিনিয়ারলি বাড়তে থাকবে,
হ্যাঁ, ভেলোসিটিটা ফুললি ল্যামিনার যেহেতু ও লিনিয়ারলি তোমার একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত বাড়বে, বাড়ার পরে তোমার যখন ল্যামিনার জোনটা বের হয়ে ও ট্রানজিশনাল জোনে যাবে তখনই তোমার এই ভেলোসিটি বাড়ার হারটা লিনিয়ার থেকে অ্যাকচুয়ালি ইট উইল স্টার্ট বিকামিং ভেরি স্টিপ, যে কারণে তোমার কি আমরা অ্যাকচুয়ালি ওই স্টিপনেসটা চেঞ্জ হওয়ার কারণেই আমরা ভেলোসিটি প্রোফাইলটা ফাইনালি কি পাই, প্যারাবোলা পাই, তাই না? সো প্যারাবোলার শুরুটা হচ্ছে এরকম, বাট অ্যাকচুয়ালি পরে গিয়ে কিন্তু ও তোমার কার্ভেচারের মধ্যে চলে যায়, তাই না? সো এই ভিসকাস সাবলেয়ারের থিকনেসটাকে আমরা সাধারণত ইন জেনারেল ইজ ভেরি 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 থিন। সো থিকনেসটা 0.1 থেকে 0.01 মিলিমিটার, তার মানে 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ, খুব ছোট্ট, খুবই ছোট্ট একটা এলাকা। এবং এই ছোট্ট এলাকাতে তোমার বেসিক্যালি এই থিকনেসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো এই যে সূত্রগুলা দেখতেছে, এই সূত্রগুলা জানলে ভালো, বাট না জানলে আরেকটা কমন সূত্র আছে যেটা পরের স্লাইডে দেখবা। তো ভিসকাস সাবলেয়ারের যে থিকনেসটার মধ্যে ট্রু থিকনেসটা অ্যাকচুয়ালি যে পয়েন্টে অ্যাকচুয়ালি ফ্লোটা ট্রুলি ল্যামিনার বা ট্রু যেই লোকাল যেই আমি থিকনেসটা বের করতে চাই সেটা সূত্র যদি আমরা নিই তাহলে 3.5 ইন্টু মিউ ডিভাইডেড বাই টাউ রুট ওভার টাউ বাই রো। আর নমিনাল থিকনেস বলতে বোঝায় যে একটা রিপ্রেজেন্টেটিভ মেজার, যে এর মধ্যে অ্যাকচুয়ালি হবেই হবে। সো এই থিকনেস পার হয়ে যখন তোমার উপরে যায় ওই অঞ্চলটা অ্যাকচুয়ালি তোমার আপ আনটিল তোমার এই ওয়াইয়ের ডেল্টার ভ্যালু বা ওয়াইয়ের ভ্যালু তোমার 60 ইন্টু নিউ ডিভাইডেড বাই রুট ওভার টাউ বাই পি, এই ডিস্টেন্সে যখন পাইপের কাছাকাছি চলে যায় তখন অ্যাকচুয়ালি ফ্লোটা ফুললি টার্বুলেন্ট হয়। সো দিস ইকুয়েশন গিভস অ্যান আইডিয়া যে আমার একটা পাইপের মধ্যে রেডিয়ালি কোন জায়গাতে তোমার কি পরিমাণ ফ্লো এর কন্ডিশন কিরকম থাকবে। আমরা জানি ওই ডেপথ পর্যন্ত নমিনাল থিকনেস বা ট্রু ল্যামিনার লিমিট পর্যন্ত ফ্লোটা ল্যামিনার বা ভিসকাস থাকবে, তারপরে এর থেকে বি একটা লিমিট থাকবে, ফ্লো উইল স্টিল রিমেইন ল্যামিনার, বাট এরপরে আস্তে আস্তে তোমার ফ্লোটা টার্বুলেন্ট হওয়া শুরু করবে। সো তোমার নমিনাল থিকনেস থেকে আপ আনটিল ট্রানজিশন জোন সি পর্যন্ত যেখানে 60 ইকুয়েশনটা অ্যাপ্লাই হবে তার পর্যন্ত ফ্লোটা থাকবে টার্বুলেন্ট, এরপরে অ্যাকচুয়ালি রেস্ট অফ দ্য ফ্লো উইল বি ভেরি মাচ টার্বুলেন্ট। সো আমি যদি এখন এইখানে এই আগের স্লাইডের ইকুয়েশন গুলো লাগবে না, বাট এইটা হচ্ছে তোমার বেসিক্যালি জেনারেল থিকনেসের ইকুয়েশন। সো ইউ ক্যান অ্যাপ্লাই দিস জেনারেল থিকনেস ইকুয়েশন টু ফাইন্ড আউট দ্য থিকনেস অফ দ্য ভিসকাস সাবলেয়ার। সো ভিসকাস সাবলেয়ারের তুমি যদি একটা সূত্র শিখতে চাও থিকনেসের, এই ডেল্টা এল হচ্ছে বেসিক্যালি থিকনেস বলতে বোঝাচ্ছি পাইপের ওয়াল থেকে কতটুকু উচ্চতা পর্যন্ত আমার ভিসকাস সাবলেয়ার থাকবে যেখানে ভেলোসিটিটা অলমোস্ট জিরো। সো এই ইকুয়েশনটা থেকে তুমি দেখো যে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে যদি ভেলোসিটি বাড়ে আমার পাইপের মধ্যে তাহলে আমার ভিসকাস সাবলেয়ারের হাইটটা কমবে, যদি ভিসকোসিটি কমে বা বাড়ে তাহলে আমার ভিসকাস সাবলেয়ারের মান লিনিয়ারলি, যদি ভিসকোসিটি কমে তাহলে আমার সাবলেয়ারও কমবে, সাবলেয়ারের উচ্চতা কমবে। আর যদি রেনাল নাম্বারের মান বাড়ে তার মানে ইনার্শিয়াল ফোর্সের ইম্প্যাক্টটা বেশি, তখন কি আমার অটোমেটিক্যালি ভিসকাস ফোর্সের ইম্প্যাক্টটা কম, তখন বেসিক্যালি আমার ডেল্টা এল বা ভিসকাস সাবলেয়ারের মানও কমবে। সো দিস ইজ হাউ উই ক্যান ফাইন্ড আউট যে একটা পাইপের একই ক্রস সেকশনে রেডিয়ালি ফ্রম দ্য ওয়াল টু ওয়াল আমার কিভাবে ভেলোসিটির বা ফ্লো কন্ডিশন বা ফ্লো টাইপটা কিভাবে ল্যামিনার থেকে টার্বুলেন্ট থেকে ট্রানজিশনাল থেকে টার্বুলেন্ট এবং কোন জায়গায় কি থাকবে না থাকবে। সো উই আর লুকিং এট ভেরি মাচ খুবই ডিটেইল জায়গাতে চলে যাচ্ছে আমরা, যে থাকে না ডিফারেন্ট ইঞ্জিনিয়ারের চোখ দিয়ে যদি দেখি এখানে আমার কোথায় কি হবে না হবে। সো হাউ এভার আমরা একটু আগে যেটা দেখলাম যে আমার ভেলোসিটি প্রোফাইলটা ল্যামিনার ফ্লো এর জন্য ও একটা প্যারাবোলিক প্রোফাইল ফলো করে, বা টার্বুলেন্ট ফ্লো এর জন্য কি হবে? টার্বুলেন্ট ফ্লো এর জন্য আমাদের জন্য বের করা অনেক কঠিন, বিকজ আমরা জানি যে টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে কি ও কোনো ফিক্স কোনো স্ট্রিমলাইন ফলো করে না, দ্য ফ্লো পাথ ইজ chaotic. However, প্র্যান্ডেল নামে একজন জার্মান জিওফিজিসিস্ট, ও বেসিক্যালি এই টার্বুলেন্ট ফ্লো এর মধ্যে ভেলোসিটি কিভাবে বদলাবে সেটা নিয়েও অ্যাকচুয়ালি রিসার্চ করে। সো ওর খুব বেশি ডিটেইলে আমি যাব না, বাট অল্প কয়েকটা জিনিস যেটা ওর ইকুয়েশনটার জন্য কাজে লাগেছে। নাম্বার ওয়ান হচ্ছে যে ও ওয়ালের কাছে যে শিয়ার স্ট্রেসটা, সেই শিয়ার স্ট্রেসের মানটা বের করার জন্য বেসিক্যালি তোমার সেন্টারের বা তোমার রেগুলার যে অ্যাভারেজ শিয়ার স্ট্রেসকে একটা মিক্সিং লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করছে। মিক্সিং লেন্থ বলে একটা টার্ম আছে,
যেটা অ্যাকচুয়ালি কে ইন্টু ওয়াই, যেখানে কে একটা কনস্ট্যান্ট যেটা মানে 0.4 পাইছে আর লেন্থ হচ্ছে লেন্থ অফ দ্য পাইপ। হ্যাভিং সেড দ্যাট হি কেম আপ উইথ দিস ইকুয়েশন। সো আর ডিটেইলে খুব মানে এমনি অলরেডি অত্যন্ত বোরিং। সো দিস ইজ দ্য ইকুয়েশন দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই টু find out the velocity profile or the velocity within a cross section of a pipe when the flow head has become turbulent. এই রিলেটেড তোমরা যারা একটু ডিটেইলে বুঝতে চাও, এই সূত্রের আমি প্রমাণ কিচ্ছু দেব না, বাট যদি অঙ্ক দেই সেক্ষেত্রে 8.3 ইজ এ গুড ম্যাথ, হ্যাঁ, দ্যাট ইউ শুড ডু উইথ বাই ইয়োরসেলফ। এই পর্যন্ত কারো বুঝতে বা কারো কোনো প্রশ্ন? আচ্ছা, কারো কোনো যদি প্রশ্ন না থাকে, লেটস টেক আ 10 minutes ব্রেক। আমরা ক্লাস শুরু করলাম 1:40। হ্যাঁ, আমরা একটা 10 মিনিটের ব্রেক নিই, আমরা 3টার সময় আবার মিট করি। সো এর মধ্যে আই হোপ তোমরা যারা ফলো করতেছো তারা একটু রেস্ট নিতে পারবে বা চিন্তা করতে পারবে বা বই দেখতে পারো, আর যারা ফলো করতেছো না, গুড লাক। আই উইল সি ইউ ব্যাক এট 3 PM। হ্যাঁ, সো 10 minutes ব্রেক। ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা এতক্ষণ যেখানে শেষ করছিলাম সেটা হচ্ছে ভিসকাস সাবলেয়ার। সো ভিসকাস সাবলেয়ারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন জেনারেল, বিকজ আমরা ভিসকাস সাবলেয়ার বা আমরা যেটা দেখতেছি যে ইন রিয়েল লাইফ, ইন প্র্যাকটিস, উইদিন আ পাইপ ইট জেনারেটস laminar flow, it transform into turbulent flow, এবং এক একটা অঞ্চলে ভেলোসিটি বা শিয়ার স্ট্রেসেস প্রোফাইল একভাবে চেঞ্জ হবে। অন টপ অফ দ্যাট তোমাদের সামথিং কল ভিসকাস সাবলেয়ার, যেখানে আমার ভেলোসিটিটা শূন্য থাকে। এই ভিসকাস সাবলেয়ারের আরেকটি ইম্পর্টেন্স হচ্ছে যে এই ভিসকাস সাবলেয়ার থেকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে কোনো পাইপ, নাও উই আর ইন দ্য ম্যাটেরিয়াল সাইড, যে পাইপের ম্যাটেরিয়াল, সো এই পাইপটা থেকে হাইড্রোলিক্যালি স্মুথ ফ্লো হচ্ছে নাকি রাফ ফ্লো হচ্ছে, দ্যাট ইজ ডিকটেটেড বাই ভিসকাস সাবলেয়ারের থিকনেস এবং পাইপের রাফনেস দিয়ে। সো লেট মি রিইটারেট। ফ্রিকশন বলতে বোঝাচ্ছি যে পানিটা যখন ফ্লো করবে বা ফ্লুইড বা লিকুইড যখন ফ্লো করবে, সো ইন জেনারেল পাইপের লেন্থের সাথে সাথে সময়ের সাথে সাথে যেভাবে শক্তির ক্ষয় হবে, হেডের ক্ষয় হবে, সেটা হচ্ছে ফ্রিকশন, টোটাল ফ্রিকশন। আর রাফনেস বলতে বোঝাচ্ছি ম্যাটেরিয়ালের কারণে আমার যে ধরনের ফ্রিকশনটা হবে। হ্যাঁ, সেটা তোমাদের আগের সব লেকচারে অনেক কিছু বলা হয়েছে, আরেকবার রিটারেট করলাম। সো যদি আমার ভিসকাস সাবলেয়ারের থিকনেস বা উচ্চতা যদি পাইপের ম্যাটেরিয়ালের রাফনেসের উচ্চতার চেয়ে বেশি হয়, তাইলে আমরা সেই পাইপটাকে বলি হাইড্রোলিক্যালি স্মুথ পাইপ। দ্যাট রিলেটস টু দ্য ফিগার এ। আমার স্লাইডের ফিগার এ তে যদি দেখো, যদি আমার ভিসকাস সাবলেয়ারের চেয়ে আমার পাইপের ম্যাটেরিয়ালের যে রাফনেসটা, যেটাকে আমি কে দিয়ে এক্সপ্রেস করতেছি, কেটা নিয়ে আমি একটু পরে বলবো, সেগুলো আমার বেসিক্যালি সেসব কন্ডিশন আমার সেই পাইপে ফ্লোকে আমি বলবো হাইড্রোলিক্যালি স্মুথ ফ্লো। সো ইভেন উইদিন আ পাইপ, যেই সব লোকেশনে বা যেই সব সেকশনে গিয়ে তোমার ভিসকাস সাবলেয়ারের থিকনেস বা হাইট ইজ হায়ার দেন দ্য রাফনেস অফ দ্য পাইপ অর পাইপ ম্যাটেরিয়াল, সেসব ক্ষেত্রে আমরা সেটাকে বলি হাইড্রোলিক্যালি স্মুথ ফ্লো। ইন দোজ কেসেসে বেসিক্যালি পাইপের যে ছোট ছোট ম্যাটেরিয়ালের যতটুকু রাফনেসও দেয় না কেন, ম্যাটেরিয়াল থেকে আসে না কেন, সেই রাফনেসটা অলরেডি একটা ভিসকাস লেয়ার বা একটা ল্যামিনার ফ্লোর আন্ডারে থাকে। এই জন্য পাইপের রাফনেসটা অ্যাকচুয়ালি ফ্রিকশনে কোনো ইম্প্যাক্ট করে না। সো এই ধরনের কেসেসে ফ্রিকশন ফ্যাক্টরটা পাইপের রাফনেসের উপরে ডিপেন্ডই করে না। যদি কোনো কারণে ভিসকাস সাবলেয়ারের থিকনেসের চেয়ে পাইপের রাফনেসটা বড় হয়ে যায়, which relates to figure B, এই ধরনের কেসেসে আমার পাইপের কন্ডিশনকে বলা হয় হাইড্রোলিক্যালি রাফ বা হাইড্রোলিক্যালি রাফ পাইপ বা হাইড্রোলিক্যালি রাফ ফ্লো বলা হয়। এবং সেসব ক্ষেত্রে তোমার যেহেতু রাফনেসটা ভিসকাস সাবলেয়ারের চেয়ে উঁচু, তার মানে আমার যে এখানে লো ভেলোসিটি বা জিরো ভেলোসিটি তার চেয়ে বেশি হচ্ছে আমার পাইপের রাফনেস, সেসব ক্ষেত্রে তোমার পাইপের ফ্রিকশনটা, ওই ধরনের কন্ডিশনে পাইপের ফ্রিকশনটা ডিপেন্ড করা হচ্ছে রিলেটিভ রাফনেসের উপর, যেটাকে K/D দিয়ে এক্সপ্রেস করা হয়। এটাও আমি একটু পরে বুঝাবো। সো যদি আমাদের রেনল নাম্বার আমার ফ্লো এর মধ্যে যদি কম হয়, তাইলে আমরা দেখলাম যে ইন জেনারেল আমার ডেল্টা ভি এর মানটা বেসিক্যালি থিকার হয়, এবং সেসব ক্ষেত্রে আমার পাইপটা ইজ মোর লাইকলি স্মুথ। এবং হায়ার রেনল নাম্বারের ক্ষেত্রে থিনার হয় এবং পাইপটি ইউজুয়ালি রাফি আমরা ধরে নিতে পারি
হায়ার রেনল্ট নাম্বার মানে হচ্ছে আমার ফ্লোটা ইজ মোর লাইকলি টার্বুলেন্ট। সো টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে দ্য ফ্লো ইজ মোর লাইকলি হাইড্রোলিক্যালি রাফ, বা পাইপের কন্ডিশনটা হাইড্রোলিক্যালি রাফ। এই জিনিসগুলা, all of these that I discussed in last 30-45 minutes is very important for selecting material, designing your pipe, predicting frictional losses, যেটা অ্যাকচুয়ালি আমার ওভারঅল ডিরেক্টলি ইম্প্যাক্ট করে হচ্ছে যে আমার পাইপ ডিস্ট্রিবিউশন বা ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে কিভাবে তুমি এফেক্টিভ করবা, লঙ্গার টার্মে কি পারফরমেন্স হবে, কি পরিমাণ ক্ষয় হবে, অল অফ ইট ইন জেনারেল। এই থিওরিজ গুলো আমাদের বোঝার জন্য অ্যাজ এন ইঞ্জিনিয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাউএভার যখন আমরা রিয়েল লাইফে পাইপ নেটওয়ার্কে ডিজাইন করি, আমরা তখন এই যে ফ্রিকশন ফ্যাক্টর এফ, HL equals to F into L by D into B squared by 2G, Darcy-Weisbach ইকুয়েশনের যে এফটা, এটা আমরা বের করার জন্য সাধারণত আমরা মডেল ইউজ করি, সফটওয়্যার প্যাকেজেস সাচ এস EPNet, হেক্রা, সুইম, এগুলা ব্যবহার করি। অথবা তোমার মুডিজ ডায়াগ্রাম বলে একটা ডায়াগ্রাম আছে, স্মল লাইক এ লুকআপ টেবল। হ্যাঁ, লুকআপ টেবল মানে হচ্ছে থাকে না যে তুমি প্রোডাক্টের কোড জানলে স্ক্যান করে প্রাইস জানতে পারো, অনেকটা এরকম লুকআপ টেবল থেকে আমরা বের করতে পারি। সো theory is very important for us as an engineer, so we understand how it works, but calculations গুলো তোমরা যখন বাস্তব জীবনে গিয়ে করবা তখন দেখবা যে হাতে কলমে হয়তো ইনিশিয়াল অ্যাসেসমেন্টটা মানুষ করে, বাট ফাইনাল ডিজাইন গুলা এখন to the best of my knowledge is done by computer tools, যে কারণে I have been pushing students of all batches and all years to develop computer proficiency, and as a part of that হচ্ছে এই সফটওয়্যার গুলো ডেভেলপমেন্টের সাথে বা অ্যাডভান্সমেন্টের সাথে কিছু কোম্পানিজ বা ফার্মস জড়িত। দে উইল বি, I have been thinking, I know some of them, তাদেরকে হয়তো I may invite to give a workshop. So similar to a workshop that I'm planning to conduct in November 19, যেটা most likely সব স্টুডেন্টকেই অ্যাপ্লিকেশন করতে সুযোগ দেওয়া হচ্ছে, that is related to GIS, advanced GIS এর কাজ নিয়ে। যারা যারা অ্যাপ্লিকেশন করে, যাদের অ্যাপ্লিকেশন দেখে মনে হবে যে এই ওয়ার্কশপে তাদেরকে হেল্প করবে, এরকম 35 জন ছাত্রকে অ্যাপ্লিকেশন ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে দেওয়া হবে ইন পার্সন। বাট এই সিমিলার মডেলে হয়তোবা আমি আরেকটা করার প্ল্যান করতেছি, হোপফুলি নেক্সট সেমেস্টার অর সেমেস্টার ব্রেকে সামওয়্যার। তো লেটস সি, যদি হয় সেক্ষেত্রে হয়তো তোমাদের মধ্যে যাদের রিয়েল লাইফ বা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্সের বা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে এগুলো জানার আগ্রহ থাকে, তারা should apply। এবং সেক্ষেত্রে হাউ দোজ মডেলস ওয়ার্ক, এই ধরনের মডেল যারা বুঝে না তাদের জন্য অনেকটা ব্ল্যাক বক্সের মতন, হ্যাঁ, যে খাবার ঢুকাই দিলে খাবার তৈরি হয়ে বের হয়, বাট অ্যাকচুয়ালি ভিতরে কি মেকানিজম হয় সেটার জন্য তোমাদের এই জিনিসটা লাগবে। সো হ্যাভিং সেড দ্যাট, এই যে হাইড্রোলিক্যালি স্মুথ ফ্লো নাকি রাফ ফ্লো, এখানে আমরা বললাম যে কে বলে একটা টার্ম আমরা ইউজ করলাম, যেটাকে অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষদের মধ্যে, হাইড্রোলিক্সের পূর্বপুরুষদের মধ্যে একজন নিকো রাডসে। নিকো রাডসে বেসিক্যালি ইজ এ জার্মান ইঞ্জিনিয়ার। হি ইজ ভেরি ইন্টারেস্টিংলি a student of Prandtl. Prandtl হচ্ছে যে বেসিক্যালি টার্বুলেন্ট ফ্লোর এর জরুরি ইকুয়েশনটা, যেটা আমি ডিরাইভেশনে না গিয়ে জাস্ট সূত্রটা তোমাদেরকে দেখাইলাম, তার ছাত্র। সে বেসিক্যালি তোমার টার্বুলেন্ট ফ্লো এর জন্য পাইপ রাফনেসটা কিভাবে টার্বুলেন্ট ফ্লোকে ইম্প্যাক্ট করতে পারে সেটা নিয়ে সে এক্সপেরিমেন্ট করার জন্য সে মূলত যেটা করলো যে বিভিন্ন ডায়ামিটারের পাইপ নিয়ে সে পাইপগুলোর মধ্যে আঠা দিয়ে বা গ্লু দিয়ে বিভিন্ন স্যান্ডের গ্রেইন, হ্যাঁ, স্যান্ডের গ্রেইন ও অ্যাকচুয়ালি গ্লু দিয়ে পাইপের ইনার ওয়ালে ও অ্যাটাচ করে তারপরেও ডিফারেন্ট ফ্লো দিয়েও অ্যাকচুয়ালি টেস্ট করলো যে পাইপের ম্যাটেরিয়ালের রাফনেস বা পাইপের ম্যাটেরিয়ালের গ্রেইন সাইজের সাথে আমার ফ্লোটা কিভাবে চেঞ্জ হয়, এবং সেই ফ্লো চেঞ্জের কারণে আমার ফ্রিকশনাল ফ্যাক্টর যেটা এফটা কিভাবে বদলায়। হি ডিড দ্যাট এক্সপেরিমেন্ট ওয়্যার হি ইন্ট্রোডিউসড দিস কনসেপ্ট অফ কে বলতে এখানে বোঝায়, আই জাস্ট রিয়ালাইজ যে তোমরা জিওটেকের কোনো ক্লাস করো নাই, বা জিওটেক ক্লাস যখন করবা তখন আরেকটু বুঝবা, বা তোমাদের যদি আমি এখন একটু ইন্ট্রো দেই। সো তুমি যদি চিন্তা করো যে তোমার প্রত্যেকটা ম্যাটেরিয়াল ইজ মেড অফ লিটল ম্যাটেরিয়ালস অফ দ্য সেম পার্টিকল। সো তুমি যদি একটা ইউনিট পার্টিকল নাও, একটা বালুও যদি নাও, সেই বালুটা যত ছোটই হোক না কেন মাইক্রোস্কোপিক স্কেলে কিন্তু সেই বালুর একটা লেন্থ বা একটা ডায়ামিটার ডাইমেনশন পাবা। সো ওই ডায়ামিটারটাকে, অর্থাৎ ওই ম্যাটেরিয়ালের গ্রেইনের ডায়ামিটারটাকে অ্যাকচুয়ালি কে বলা হয় বা ইটা দিয়ে এক্সপ্রেস করা হয়। সেই পাইপের ম্যাটেরিয়ালের ইটাকে তুমি যদি
পাইপের ফুল পাইপের ডায়ামিটার দিয়ে ভাগ করো, সেটাকে আমরা কে/ডি বা রিলেটিভ রাফনেস বলি। সো নিকোরাট যে বেসিক্যালি এই দুইটা টার্ম সে ইন্ট্রোডিউস করলো, যে দুইটা টার্ম দিয়ে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে হাইড্রোলিক্যালি স্মুথ ফ্লো চলতেছে নাকি রাফ ফ্লো চলতেছে নাকি হাইড্রোলিক্যালি ট্রানজিশনাল ফ্লো যাচ্ছে। সো হোয়াট হি ফিগার আউট এন্ড আদার্স এজ ওয়েল, নট জাস্ট হিম, বাট হি ইন্ট্রোডিউস দিজ টু প্যারামিটার্স, যে যদি তোমার ভিসকাস সাবলেয়ার, যেটাকে আমরা ডেল্টা ভি দিয়ে ওর থিকনেস বা ওর উচ্চতাকে বোঝাচ্ছি, ভিসকাস সাবলেয়ারের থিকনেস যদি তোমার স্যান্ড গ্রেইন রাফনেসের চেয়ে 6 গুণের বেশি হয়, তাইলে আমরা বলতে পারতেছি যে ওই জায়গায় হাইড্রোলিক্যালি স্মুথ ফ্লো যাচ্ছে। তার মানে আমি যদি এই ফিগারে চিন্তা করি যে কে এর চেয়ে যদি তোমার ডেল্টা ভি এর মান 6 গুণের বেশি হইলে আমরা বলি ওখানে হাইড্রোলিক্যালি স্মুথ ফ্লো। এবং সাধারণত এই ধরনের কেসেসে এটা ভ্যালিড হয় টার্বুলেন্ট ফ্লো এর জন্য, যেখানে তোমার রেনল্ডস নাম্বারের মান 4000-এর উপরে আমরা এটা করতে পারি। এবং সেক্ষেত্রে ইকুয়েশনটা এন্টায়ারলি ডিপেন্ড করে, ফ্রিকশন ফ্যাক্টরটা ডিপেন্ড করে হচ্ছে তোমার এন্টায়ারলি ডিপেন্ড করে হচ্ছে রেনল্ড নাম্বারের উপর। তো তুমি যদি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে তাহলে দেখো ফ্রিকশন ফ্যাক্টর এফটা ডিপেন্ড করে হচ্ছে রেনল্ড নাম্বারের উপর। ইকুয়েশনের লেফট সাইডেও একটা এফ আছে, তার মানে বেসিক্যালি আমাদের আইটারেটিভ করে ট্রায়াল এন্ড এরর করে করে এফ এর মানটা বের করতে হয়। যদি হাইড্রোলিক্যালি রাফ ফ্লোর কন্ডিশন বলতে বোঝা হচ্ছে যখন ডেল্টা ভি এর মানটা 0.3 টাইমস অফ দি ইটা হয় বা তার চেয়ে কম হয়। সো যদি আমার ম্যাটেরিয়ালের থিকনেসের 30/1 কম হয় যদি আমার ভিসকাস সাবলেয়ারের থিকনেস, তাহলে আমরা সেক্ষেত্রে বলি যে ওই জায়গায় হাইড্রোলিক্যালি রাফ ফ্লো যাচ্ছে। এবং সেক্ষেত্রে ইকুয়েশনটা দেখলে বুঝতে পারতেছো যে তোমাদের ফ্রিকশন ফ্যাক্টর এফ যেটা, সেটা এন্টারলি ডিপেন্ড করে রিলেটিভ রাফনেস বা ইটা/ডি এর উপরে। ট্রানজিশনাল ফ্লো এর ক্ষেত্রে ইকুয়েশনটা কোলব্রুক এন্ড হোয়াইটের ইকুয়েশন, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বোথ রেনল্ড নাম্বার এবং ইটা/ডি এর উপর, দ্য রাইট হ্যান্ড সাইডে যে ইকুয়েশনটা। এই ইকুয়েশনের সূত্র তোমাদের মনে রাখার দরকার নাই, কিন্তু হাইড্রোলিক্যালি রাফ ফ্লো, ট্রানজিশনাল ফ্লো বা হাইড্রোলিক্যালি স্মুথ ফ্লো কি কন্ডিশনে অ্যাচিভ হয়, তার ফ্রিকশন ফ্যাক্টর কিসের উপর ডিপেন্ড করে, এগুলো তোমাদের জানতে হবে। যদি পরীক্ষা দিই তাহলে তোমাকে এগুলো বলতে হবে। সূত্র তোমাদেরকে এরকম কঠিন সূত্র আমার মনে হয় না মুখস্থ রাখার কিছু আছে, বা এগুলা একটু অ্যাডভান্স সূত্র। সো তাইলে আমরা বেসিক্যালি যে ফ্রিকশন ফ্যাক্টর, যেটা আমরা এই ডার্সি-উইচব্যাকে তোমাদের এই চ্যাপ্টারে শুরুতে বললাম যে H is equals to F into L/D into V²/2G, এখানে আমাদের যে এফ এর মানটা আমরা বিভিন্ন হাইড্রোলিক্যালি মানে রাফনেস কন্ডিশনের জন্য এবং রেনল্ড নাম্বারের কন্ডিশনের জন্য আমরা বের করতে পারবো সূত্র থেকে। যেমন ল্যামিনার ফ্লো এর জন্য আমরা একটু আগে দেখছি যে এটা ছিল 64/RE। সো ল্যামিনার ফ্লো এর জন্য আমার এই ফ্রিকশন ফ্যাক্টরটা শুধুমাত্র রেনল্ড নাম্বারের উপর ডিপেন্ড করে, এটার সাথে পাইপের রাফনেসের কোনো সম্পর্ক নাই। টার্বুলেন্ট ফ্লো এর জন্য ব্লাসিয়াস নামে আরেকজন সায়েন্টিস্ট, উনি আরেকটি ইকুয়েশন বের করছে, সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। But as I mentioned, these are very analytical but theoretical approach that we need to understand how this works, কিভাবে অ্যাকচুয়ালি থিওরিটা কাজ করে। বাট যখন প্র্যাকটিসে যাই আমাদের এত ডিটেইলে আমরা আমাদের ধরে নিচ্ছে যে বুঝে কিভাবে কাজ করে, বাট আমরা অ্যাকচুয়ালি একটা লুক আপ টেবল বা মুডিজ ডায়াগ্রাম ইউজ করি। সো মুডিজ ডায়াগ্রামে আমি যাওয়ার আগে মুডিজ ডায়াগ্রামটা আই উইল এক্সপ্লেইন, এবং এরপর একটা অঙ্ক করবো বা দেখাবো। তোমরা যারা আমার সাথে করবা তারা হয়তো বা একটু আগায় থাকবা, যারা করবা না গুড লাক। সো মুডিজ ডায়াগ্রামের জন্য আমাদের প্রথমে যেটা জানতে হয় যে ডিফারেন্ট ম্যাটেরিয়ালের আমার কে এর মানটা কত বা ইটার মানটা কত। সো কে হচ্ছে আমার বেসিক্যালি স্যান্ড গ্রেইন রাফনেস বা ডায়ামিটার অফ দ্যাট স্মল পার্টিকেল। সো তুমি যদি কাস্ট আয়রন নাও তাহলে আমাদের ইটার মান ধরা হয় 0.25 মিলিমিটার, কনক্রিট নিলে 0.3 থেকে 3 মিলিমিটার হতে পারে, ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ কনক্রিট ইউ আর ইউজিং। ওয়েল্ডেড স্টিল যদি নাও সেক্ষেত্রে আমরা ধরি 0.46। সো এই টেবিলটা মোর লাইকলি তোমাদেরকে আমি দিয়ে দিব, মোর লাইকলি অঙ্ক দিলে তোমাদেরকে দিয়ে দিব, বাট তারপরেও কয়েকটা ম্যাটেরিয়ালের তোমাদের জেনে রাখা উচিত। ফর এক্সাম্পল রট আয়রন, ওয়েল্ডেড স্টিল পাইপ, কাস্ট আয়রন, এই তিনটা মোটামুটি তোমাদের জানা উচিত, হ্যাঁ, কারণ এই ধরনের পাইপের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। এই টেবিলটা কি অলরেডি আপডেটেড হয়ে নতুন কিছু হয়েছে নাকি আমি জানি না, বাট প্র্যাকটিক্যাল লাইফে তোমরা করতে গেলে আই উড রেকমেন্ড যে ফাইন্ড আউট দ্য লেটেস্ট টেবল দ্যাট কেম আউট অফ আ রিসার্চ। হ্যাঁ, দ্যাটস ওয়্যার দ্য রিসার্চের রোলটা আসলে এখানে। রিসার্চ অ্যাকচুয়ালি এক্সিস্টিং যে বডিটাকে আরেকটু আগায় নেয়, একটু আগায় নেয়। সো এখন আমি যদি পাইপের ম্যাটেরিয়াল জানি, আমি এখন
মুডি ডায়াগ্রাম ইউজ করে আমরা ফ্রিকশন ফ্যাক্টরটা বের করতে পারবো। সো দিস ইজ মুডিজ ডায়াগ্রাম এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আগে প্রথমে তোমাদেরকে এই ডায়াগ্রামটা বুঝাই, তারপরে ডায়াগ্রামের ডিটেইলে যাবো। সো এই ডায়াগ্রামটা বা এই গ্রাফটার মধ্যে তুমি যদি দেখো, এটার মধ্যে অ্যাকচুয়ালি এক্স এক্সিসে একটা আর ওয়াই এক্সিসে দুইটা প্যারামিটারকে এক্সপ্রেস করা হয়েছে। সো এক্স এক্সিসে তোমার আমরা দেখতেছি রেনাল নাম্বার, আর ওয়াই এক্সিসের প্রাইমারি এক্সিসে হচ্ছে তোমার ফ্রিকশন ফ্যাক্টর এফ, আর সেকেন্ডারি এক্সিসে হচ্ছে তোমার রিলেটিভ রাফনেস ইটা বাই ডি, যেখানে ইটাটা হচ্ছে স্যান্ড-গ্রেইন রাফনেস অফ দ্যাট ম্যাটেরিয়াল and d is the diameter of the entire pipe. So how will we use it? Number one, example case. ধরলাম যে আমার কোন জায়গাতে রেনাল নাম্বার হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষে কয়টা শূন্য থাকে? 5টা শূন্য, তাই না? 5টা শূন্য থাকে, হ্যাঁ। সো বা 10 লক্ষ, ধরলাম 10 লক্ষ। সো এই হচ্ছে 10 লক্ষের দাগ, এখানে আমি স্থির থাকি। It's very important that you know how to use this diagram. আমি খুব স্লোলি যাই। সো আমি রেনাল নাম্বারের সূত্র হচ্ছে VD বাই নিউ। সো আমি যদি ডায়ামিটার জানি পাইপের অ্যাভারেজ ভেলোসিটি জানি, যে লিকুইড যাচ্ছে সেই লিকুইডের ভিসকোসিটি, কাইনেমেটিক ভিসকোসিটি বা ডাইনামিক ভিসকোসিটি জানি, যেটা জানা আমাদের জন্য অত্যন্ত সহজ, আমরা জানলে রেনাল নাম্বারটা বের করতে পারবো। আচ্ছা, রেনাল নাম্বারটা তুমি বের করলা যে 10⁶। আচ্ছা, এখন তুমি কোন পাইপে কোন ম্যাটেরিয়াল ইউজ করবা, আপ টু ইউ। সো তুমি ধরো ইউজ করবা কাস্ট আয়রন। আচ্ছা, কাস্ট আয়রনের তুমি ম্যাটেরিয়াল এবং তোমার ম্যাটেরিয়ালের ইটা হচ্ছে কত? 0.25 ছিল মনে হয়, 0.25। আর তুমি সেই পাইপের ডায়ামিটার ইউজ করবা ধরো 100 মিলিমিটার। হ্যাঁ, তাইলে তুমি বেসিক্যালি ইটা বাই ডি করলে একটা মান পাবা। ধরলাম ইটা বাই ডি এর মান তুমি পেলা হচ্ছে 0.0025, ঠিক আছে? সো তার মানে এইখানে 0.00225টা ধরলাম, আশেপাশে এখানে কোনো দাগ। সো এই 10⁶ আর 0.025 এর দাগটাকে তুমি যদি মিলাও, সামওয়্যার হিয়ার ও এসে পড়ে, সামওয়্যার হিয়ার, যেখানে আমার মাউসের পয়েন্টারটা। সো এখন তুমি যদি এই বরাবর প্রাইমারি এক্সিসের দিকে যাও, তাইলে আমার মানটা দেখতেছি 0.025 আর 0.023 এর মাঝামাঝি। সো ধরে নিচ্ছি 0.027। That is the friction factor of that pipe for that Reynolds number. So এইভাবে আমরা অ্যাকচুয়ালি রেনাল নাম্বার এবং রিলেটিভ রাফনেস থেকে আমরা ফ্রিকশন ফ্যাক্টর বের করতে পারি। উল্টাটাও করতে পারি, আমরা যদি ফ্রিকশন ফ্যাক্টর জানি, রেনাল নাম্বার জানি, তাহলে আমরা রিলেটিভ রাফনেস বের করতে পারবো। সো আমি যদি আরেকটা কেসে চিন্তা করি, ফর এক্সাম্পল ধরলাম আমার রেনাল নাম্বারের মান হচ্ছে 4টা শূন্য 30,000। সো এইখানে ধরলাম 10⁴ এর 30-এ আমি এসে রাখলাম। আমার ই বাই ডি এর মান আসলো হচ্ছে তোমার 0.02, তার মানে এখানে। সো 0.0 থেকে এবার একটা আমাদের এখানে আমাদের একটা কার্ভ আমরা পাচ্ছি। সো কার্ভটা ফলো করে করে যদি আমি 3-এর লাইনে আসি, এইখানে এসে আমার কার্ভটা 10⁴× 3 তে অফ রেনাল নাম্বারে মিট করতেছে। সো এইখানে তুমি যদি একটা লাইন টানো, তাহলে আমার রেনাল ফ্রিকশন ফ্যাক্টরের মান আসতেছে 0.0345 এর মতো। সো দিস ইজ হাউ উই ক্যান ইউজ দ্য মুডিজ ডায়াগ্রাম when we know the Reynolds number and the relative roughness of the material. So relative roughness of the material বের করা খুবই সহজ। আমরা ম্যাটেরিয়ালের টাইপ দেখে আমরা তার ইটা বের করতে পারি এবং তার ডায়ামিটার থেকে ইটা বাই ডি বের করতে পারি। রেনাল নাম্বারও বের করা সম্ভব when you know the respective parameters of that law. বাট এই চার্টটাকে যদি আমি একটু অ্যানালাইজ করি, এই চার্টটাতে অ্যাকচুয়ালি তোমরা যদি দেখো 4টা জোন আছে। ফার্স্ট জোনটা হচ্ছে ল্যামিনার ফ্লো জোন, সেকেন্ড জোনটা হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো জোন, থার্ড জোনটা হচ্ছে ট্রানজিশনাল জোন, আর ফোর্থ জোনটা হচ্ছে বড় একটা জায়গা জুড়ে কমপ্লিটলি টার্বুলেন্ট থাকে পাইপের মধ্যে। সো এই ল্যামিনার জোনে আমরা অলরেডি জানি যে ফ্রিকশন ফ্যাক্টরটা ডিপেন্ডস অন F64/RE। তার মানে হচ্ছে এন্টায়ারলি ল্যামিনার ফ্লোতে ফ্রিকশন ফ্যাক্টরটা ডিপেন্ড করে হচ্ছে রেনাল নাম্বারের উপর। এখানে রেনাল নাম্বারের ইম্প্যাক্ট, এইখানে অ্যাকচুয়ালি রাফনেসের কোনো ইম্প্যাক্টই নাই। সো এখানে তুমি যদি এই অঞ্চলটাতে ল্যামিনার জোনে যদি তুমি শুধু এই এক্স এক্সিসের সাথে এই প্রাইমারি এক্সিসের মিলাও, তাইলেও হবে। ফ্রম দ্য থিওরি উই ক্যান সে দ্যাট। ক্রিটিক্যাল জোনে এসে অ্যাকচুয়ালি যেটা বললাম যে একবার এই চ্যাপ্টারের শুরুতে বললাম যে ক্রিটিক্যাল জোনটা হচ্ছে যখন ফ্লোটা ট্রানজিশন হওয়া শুরু হচ্ছে। এখন এটা কি 2000 রেনাল নাম্বারে শুরু হবে নাকি 5000 শুরু হবে, উই ফুললি ডু নট নো। এই জন্য অ্যাকচুয়ালি এখানে আমরা খুব বেশি কিছু বলতে পারি না। রাদার এক্সপেরিমেন্টালি যে ভ্যালু পাইছি
যে আমি যেহেতু জানি না কি হয় মিরপুর এখান থেকে যাইতে হইলে, সো আমার যে বন্ধুরা বলছে যে ভাই গুগল ম্যাপের চেয়ে বেশি আধা ঘন্টার সময় বেশি লাগে, তাহলে আমি আধা ঘন্টার সময় বেশি যোগ করে নেব, শেষ। ট্রানজিশনাল জোনে এসে, যখন ট্রানজিশনাল জোনের তো তোমার বেসিক্যালি ল্যামিনার থেকে ও আস্তে আস্তে শুরু হইলো, ল্যামিনার থেকে বের হয়ে গিয়ে আস্তে 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 ট্রানজিশন জোনে আসলো, ট্রানজিশন জোনে গিয়ে আস্তে আস্তে সে টার্বুলেন্ট হবে। সো ল্যামিনার ট্রানজিশনাল জোনের একটা দিক হচ্ছে ল্যামিনারের মতন কাজ করে, আরেকটা জোন হচ্ছে টার্বুলেন্টের মতন কাজ করে। সো ট্রানজিশনাল জোনের যেই পার্টটুকু বা পোর্শনটুকুতে স্মুথ পাইপের ফ্লো করে সেখানে অ্যাকচুয়ালি ইট অ্যাক্টস লাইক এ ল্যামিনার ফ্লো, এবং ইন দোজ কেসেস আমাদের ফ্রিকশন ফ্যাক্টরটা এন্টায়ারলি ডিপেন্ড করে রেনল নাম্বারের উপর, এবং রাফনেস কোএফিসিয়েন্ট বা রাফনেস রিলেটিভ রাফনেসের উপর ডিপেন্ড করে না। কিন্তু যখন স্মুথ থেকে আস্তে আস্তে ট্রানজিশনের যে রাফ জোনটা যায়, যেখানে আস্তে আস্তে টার্বুলেন্ট হবে, সেই জায়গাগুলোতে এসে ট্রানজিশন জোনের ক্ষেত্রে তোমার সে বোথ রেনল নাম্বার এবং কে বাই ডি বা ইটা বাই ডি এর উপরে ডিপেন্ড করে। টার্বুলেন্ট জোনে যদি যায় সেক্ষেত্রে তোমার এন্টায়ারলি ফ্লোটা তোমার রেনল নাম্বারের উপর ডিপেন্ডই করে না, সোললি রাদার ডিপেন্ড করে হচ্ছে কে বাই ডি এর উপরে, সাধারণত সোললি ডিপেন্ড করে হচ্ছে কে বাই ডি এর উপরে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই টেক কেয়ার অফ দিস পার্ট অফ দ্য গ্রাফ। So now let me come to one of the most important mathematical problem, যেটা পরীক্ষা দেওয়ার সম্ভাবনা অনেক 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 বইয়ের অঙ্ক। সো আমাদেরকে বলা হইলো যে কোনো একটা ওয়েল্ডেড স্টিল, সো ম্যাটেরিয়াল বলে দিল যেটার 50 সেন্টিমিটারের ডায়ামিটার আমরা জানি, তার মানে হচ্ছে আমরা ইটা এবং ইটা বাই ডি জানি অলরেডি। বললো যে ইফ দ্য এনার্জি গ্রেডিয়েন্ট হচ্ছে 0.06, সো নাও ইউ সি, তোমাদেরকে যে ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে ফার্স্ট উইকে যখন বলা হয়েছিল যে গ্রেডিয়েন্ট, ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলে একটা জিনিস শিখতে গেছিলাম, ডি ইউ বাই ডি ওয়াই, অন দ্যাট ডে আই টোল্ড ইউ যে গ্রেডিয়েন্ট টার্মটা বুঝো, ভেলোসিটি গ্রেডিয়েন্ট তাইলে এমনি বুঝবা। সো গ্রেডিয়েন্ট বলতে বুঝাচ্ছিল যে যার গ্রেডিয়েন্ট সে কিভাবে বদলাচ্ছে উইথ রেসপেক্ট টু অ্যানাদার প্যারামিটার। সো এনার্জি গ্রেডিয়েন্ট বলতে বুঝাচ্ছে যে এনার্জিটা কিভাবে বদলাচ্ছে উইথ রেসপেক্ট টু অ্যানাদার প্যারামিটার, সেটা পরে বুঝবো। সো বলা হইলো যে যদি এরকম একটা কন্ডিশন হয় তাইলে তুমি বের করো ফ্লো রেটটা, এবং এইরকম একটা কন্ডিশনে এইরকম একটা ম্যাটেরিয়ালের এইরকম একটা ডায়ামিটারের পাইপের মধ্যে আমার ভিসকাস যে সাবলেয়ারটা তৈরি হবে, সেই ভিসকাস সাবলেয়ারের নমিনাল থিকনেস কত না হয়, ঠিক আছে? আচ্ছা, সো বেসিক্যালি আমাকে অলরেডি বলে দিল যে আমার পাইপটা ওয়েল্ডেড স্টিলের, আমার পাইপের ডায়ামিটার আমি জানি, সো ইটা বাই ডি আমি জানি। আমাদের পাইপের ডিটারমাইন দ্য ফ্লো রেট, ফ্লো রেট হচ্ছে ফ্লো রেট কিভাবে এক্সপ্রেস করা যায়, কেউ বলতে পারবা? ফ্লো রেট কে কিভাবে এক্সপ্রেস করা যায়, কেউ বলতে পারবা? ফ্লো রেট কি, খায় না মাথায় দেয়, কেউ বলতে পারবা? স্যার কিউ দ্বারা প্রকাশ করা, সেটা মানে ইয়েস, তো কিউ দ্বারা প্রকাশ করা হয়, সেটা কি, সেটার নাম কি বলতে পারবা? তোমাদের ক্লাসের আজকে অবস্থা, পারফরমেন্স ওভারঅল অনলাইনে অত্যন্ত নিম্নমানের। I fully do not know why, but let me not drag into that. ধরে নিচ্ছি গুড লাকের জগতে তোমরা আছো। সো ফ্লো রেটকে আমরা এক্সপ্রেস করে হচ্ছে ডিসচার্জ দিয়ে, ঠিক আছে? ডিসচার্জ হতে পারে ভলিউম ফ্লো রেট হয়, ওয়েট ফ্লো রেট হয়, ম্যাস ফ্লো রেট হয়। সো ভলিউম ফ্লো রেটকে আমরা ডিসচার্জ বলি, ও অর্ধেকের কম বলতে পারছে যে কিউ। সো কিউ এর সূত্র হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু এ ইনটু ভি। সো আমাকে বলা হয়েছে তুমি ফ্লো রেট বের করো। সো আমার এরিয়া জানতে হবে, ভেলোসিটি জানতে হবে। এরিয়া আমি অলরেডি বলতে পারবো বিকজ ইটস আ সার্কুলার পাইপ উইথ দ্য ডায়ামিটার গিভেন। হাউএভার আমরা ভেলোসিটিটা জানি না, কিন্তু আমি জানি যে পাইপের মধ্যে একটা হেড লস হবে, চেঞ্জ হবে, আর তেমন কিছু বলা নেই। ইটস নট যে দুইটা সেকশন তিনটা সেকশনে। সেক্ষেত্রে আমার পাইপ ফ্রিকশনের ইকুয়েশনটা যেটা ডার্সি উইচব্যাক, এইচ এর ইকুয়ালস টু এফ ইন্টু এল বাই ডি ইন্টু ভি স্কোয়ার বাই 2g, এই ইকুয়েশন থেকে আমি ভিটা বের করতে পারি। সো এই ভিটা বের করলে আমি ভি কে যদি কিউ ইজ ইকুয়ালস টু এ ভিতে বসে, তাহলে ডিসচার্জের মান বের করতে পারবো। ইন দ্যাট কেস আমার এই ইকুয়েশনটাতে আমার প্রথমত হচ্ছে লেন্থ আমি জানি না, বলে নাই, ডায়ামিটার আমি জানি, ছোট জি এর মান তো জানি, ভি স্কোয়ারের মানটা আমার বের করতে হবে, হেডলেস এর মান আমি জানি না।
সো এই যে বললো এনার্জি গ্রেডিয়েন্ট, তার মানে এনার্জিটা কোনো কিছু সাপেক্ষে কিভাবে বদলায়। সো এখানে হেড লস ডিভাইডেড বাই এলটাই হচ্ছে আমার এনার্জি গ্রেডিয়েন্ট। সো এনার্জি গ্রেডিয়েন্টের মান বলে দেওয়া আছে 0.006। সো এনার্জি গ্রেডিয়েন্টের মান জানলে অ্যাকচুয়ালি আমার HL বাই এল জানি, ডায়ামিটার জানি, ভি স্কয়ার বের করতে হবে, এফটা এখন আমাকে বের করতে হবে। সো এফ বের করার জন্য আমার বেসিক্যালি এখন আমাদের মুডিস ডায়াগ্রামটা লাগবে। সো আমি যদি মুডিস ডায়াগ্রামে ব্যাক করি, মুডিস ডায়াগ্রামের জন্য আমার বেসিক্যালি রেনল নাম্বার এবং রিলেটিভ রাফনেস জানতে হবে। সো আমি রিলেটিভ রাফনেস আমি জানি, রিলেটিভ রাফনেস জন্য আমার বলে দিচ্ছে ওয়েল্ডেড পাইপ, তার মানে ইটার মান হচ্ছে 0.046, ডায়ামিটার বলে দিছে 50 সেন্টিমিটার। সো তুমি যদি সেন্টিমিটারকে মিলিমিটার এক্সপ্রেস করো তাহলে তুমি ইটা বাই ডি এর মানটা পেয়ে যাবা। সো ইটা বাই ডি এর মান এখানে পাওয়া গেছে হচ্ছে 0.0009। হাউএভার আমি রেনাল নাম্বারের মানটা তো জানি না, কারণ রেনাল নাম্বারের মান জানতে হইলে আমাকে ভি ইন্টু ডি বাই নিউ ভেলোসিটি জানতে হবে, ভেলোসিটি আমি জানি না। সো এই ধরনের কেসেস আমি একটা প্রথমে অ্যাজাম্পশন করে নিলাম। অ্যাজাম্পশন এখানে আমি করে নিচ্ছি হচ্ছে ধরলাম যে এই ফ্রিকশন ফ্যাক্টরের মান 0.03। আচ্ছা 0.03 না ধরে তুমি অন্য যে কোনো মান ধরতে পারো, ইটস আপ টু ইউ, ইট ডাজ নট ম্যাটার যে তুমি ইনিশিয়ালি কত ধরলা, বিকজ এটা আমরা ট্রায়াল এন্ড এরর করে করে বের করবো। সো তোমার অ্যাকচুয়াল মানের থেকে যদি তোমার প্রথম এজিউমড মান অনেক বেশি হয় তাইলে তোমার অ্যাকচুয়ালি আস্তে আস্তে তোমার কি এররটা কমাইতে 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 নিয়ে আসতে হবে। সো আমি যদি ফর নাও টু বিগিন উইথ ফ্রিকশন ফ্যাক্টর এফ এর মান যদি আমি এখানে প্লাগ ইন করি তাহলে আমি এই ইকুয়েশন থেকে ভি স্কয়ারের মান, ভি স্কয়ারের মান থেকে ভি এর মান এবং ভি এর মান থেকে রেনল্ডস নাম্বারের মান আমি বের করতে পারবো। সো ভি এর মান যখন বের করলাম সেখান থেকে আমি রেনল্ডস নাম্বারের মানটা বের করে ফেললাম। সো আমার এই এফ এর মান যদি 0.03 ধরি তাহলে রেনল্ডস নাম্বারের মান আসে হচ্ছে 7 × 10⁵। এখন আমার যে এফ এর মানটা আমি অ্যাজিউম করে নিছি এইটা ঠিক নাকি ভুল সেটা বের করার জন্য আমি নাও দ্যাট উই নো দ্য রেনল নাম্বার, এখন আমি যদি রেনল নাম্বার আর ইটা বাই ডি বা রিলেটিভ রাফনেস এর মানটা এখানে প্লাগ ইন করি, রেনল নাম্বার আমরা পাইছিলাম হচ্ছে 7 × 10⁵। সো 7 × 10⁵ ধরলে এটা হচ্ছে 10⁵ এর লাইন 6 7 হচ্ছে এখানে। আচ্ছা ইটা বাই ডি এর মান পেয়েছি আমরা 0.0, ওরে বাবা 1 2 3 4টা শূন্য। আচ্ছা ঠিক আছে। সো 7 × 10⁻5 এখানে, আর 4টা শূন্য যদি করি তাহলে এখানে 3টা শূন্য 4টা শূন্য, যে 0.004। ওকে 0.0047 এইটা যদি ধরি অ্যাকচুয়ালি 4টা শূন্য না, সো এখানে 3টা শূন্য 0.031। আচ্ছা স্যার এই গ্রাফটা তো দেওয়া থাকবে স্যার নাকি পিছনে? ইয়েস, এই পরীক্ষায় যদি আমি এই রিলেটেড প্রশ্ন দিই অবশ্যই এই গ্রাফটা দেওয়া থাকবে এবং মোস্ট লাইকলি এই টেবিলটাও তোমাদের দিয়ে দিব। যদি কোনো কারণে তোমাদেরকে টেবিল বা গ্রাফ না দেই আমাকে পরীক্ষার হলে মনে করাই দিবা, ইনশাল্লাহ হোপফুলি এটা হবে না, দিয়ে দিব। আচ্ছা সো আমি যদি আমার ইটা বাই ডি এর মান ছিল হচ্ছে 0.004 9, তাহলে আমার যদি এখানে 3টা শূন্য এখানে 5টা শূন্য ধরলাম সামওয়্যার হিয়ার। সো আমি যদি এই 7 আর এরকম কোন একটা জায়গায় কি মিলাই তাহলে আমার সাথে মানে এখানে আসবে। সো আমার বেসিক্যালি স্যার এটা কি 0.00005 আর তারপরে ওই যে 0.0001 এর মাঝখানে ধরতেছি। ইয়েস, কারণ 009 থেকে তো তুমি একটু বাড়াইলে তো তোমার 001 হয়ে যাবে, তাই না? সো আমি এই লাইনের ঠিক নিচে ধরলাম আর এখানে আমার 7 × 10⁵ যদি ধরি তাহলে সামওয়্যার হিয়ার আমি 0.01 আর 0.015 এর কাছাকাছি একটা মান পাচ্ছি। সো আমার ধারণা এটা 0.0125 অথবা 3 এরকম কোন একটা মান হবে। হ্যাঁ, সো আমার যদি সেকেন্ড ট্রায়ালে এখন আমি রেনল্ডস এই ফ্রিকশন ফ্যাক্টরের মান যেমন আমি পাইছি 0.00125 অথবা 13, ওরা যেমন ওদের হিসাবে পাইছে হচ্ছে 135। এনি ভ্যালু ইউ ইউজ জাস্ট প্লাগ ইট ইন। এখন যদি এই ইকুয়েশন আবার যদি এফ এর মানটা নতুন এফ এর মানটা প্লাগ ইন করো তাহলে আমি রেনল নাম্বারের মান পাচ্ছি 10⁶। এখন তুমি আবার যদি আমি 10⁶ এর মানটা এখন প্লাগ ইন করি তার মানে হচ্ছে 10⁶ হচ্ছে এইখানে, আর আমার 001 এখানে যদি দেখি তাহলে এই লাইনেও যদি আমি যাই তাহলে অ্যাকচুয়ালি দেখতেছো যে ফ্রিকশন ফ্যাক্টরের মান 0.013 আশেপাশেই থাকতেছে, খুব বেশি কিন্তু বদলাচ্ছে না, খুব বেশি কিন্তু বদলাচ্ছে না। তাই না, মানে আমার ট্রায়ালটা এবং এররটা করে করে আমি কিন্তু অ্যাকচুয়ালি খুব ক্লোজার চলে গেছি। সো আমরা বলতে পারি যে এই 0.013টাই would be the friction factor value.
সো এই 0.013 মান আমি ডার্সি-উইচব্যাক ইকুয়েশনে প্লাগ ইন করলে ভেলোসিটির মান পাবো 2.12 বা আরো কম, ছোটখাটো এরিয়া হতে পারে। সেখান থেকে আমি ডিসচার্জের মান পেয়ে যাব। আচ্ছা, এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট। সো 10-7 পেলা। দ্বিতীয় পার্টে যদি আমার বলা হয় যে ভিসকাস সাবলেয়ারের থিকনেসটা বের করো এবং কোন জোনে আছে, অ্যাকচুয়ালি 10-6 পেলা। সো সেক্ষেত্রে আমার ভিসকাস সাবলেয়ারে যেটা বললাম যে নমিনাল থিকনেস আর রিয়েল বা ট্রু থিকনেস একটা ইকুয়েশন ছিল, সেটা শেখার দরকার নেই। শিখতে হবে হচ্ছে আমাদের জেনারেল যে অল্টারনেট ফর্মুলা 32.8 নিউ বাই ভি ইন্টু √f। এখানে আমি ভেলোসিটির মান, ফ্রিকশন ফ্যাক্টরের মান প্লাগ ইন করলে আমি ভিসকাস সাবলেয়ারের থিকনেসটা পাচ্ছি হচ্ছে 0.133 মিলিমিটার। তার মানে হচ্ছে আমার 50 অর্থাৎ 500 মিলিমিটারের পাইপের মাত্র 1/10 মিলিমিটার অংশ জুড়ে আমার পানির ভেলোসিটিটা অলমোস্ট 0 থাকবে। সো ভিসকাস সাবলেয়ারের থিকনেস হচ্ছে এত, এবং এই ভিসকাস সাবলেয়ারের থিকনেস থেকে আমি বলতে পারতেছি যে আমার ফ্লোটা কি হাইড্রোলিক্যালি স্মুথ নাকি রাফ নাকি ট্রানজিশন। বিকজ আমরা জানি যদি ভিসকাস সাবলেয়ার পাইপের রিলেটিভ রাফনেস বা রাফনেস ফ্যাক্টর যেটা কে বা ইটা, তার চেয়ে যদি 6 গুণের চেয়ে বেশি হয় তাহলে আমরা বলি হাইড্রোলিক্যালি স্মুথ। যদি 0.3 গুণের চেয়েও কম হয় তাহলে বলি রাফ, আর এর মাঝখানে পড়লে আমরা বলি ট্রানজিশন। সো দেখা যাচ্ছে যে আমার এই 0.0133 is 2.9 times 0.0009, which makes it basically the flow is in the transition zone. So this is how we can use the Moody's diagram to figure out how the flow will change in a pipe and how and what will be the viscous sublayer and whether within the pipe আমাদের ফ্লোটাকে হাইড্রোলিক্যালি স্মুথ হবে নাকি হাইড্রোলিক্যালি রাফ হবে, এটা আমরা ডিটারমাইন করতে পারবো। সো ইন এডিশন টু ডার্সি-উইচব্যাক, হেইগে পয়জো সূত্র ছাড়াও অ্যাকচুয়ালি আমরা ফ্লুইড মেকানিক্সে আরো 3টা সূত্র বা আরো অ্যাকচুয়ালি অনেক সূত্র আছে, বাট মোর ওয়াইডলি ইউজ সূত্রগুলো হচ্ছে আরো কিছু 3টা সূত্রের মধ্যে একটা হচ্ছে এইজেন-উইলিয়াম ফর্মুলা, ম্যানিং-জেন-চেজিস ইকুয়েশন বা চেজিস ফর্মুলা বলা হয়। আমি যদি ম্যানিং-জেন আর চেজিসে যাই, ম্যানিং-জেন ইজ ভেরি ওয়াইডলি ইউজড ইকুয়েশন, ইটস অলমোস্ট সিমিলার টু ডার্সি-উইচব্যাকের মতন, বাট ম্যানিং-জেন অ্যাকচুয়ালি ওপেন চ্যানেল ফ্লোতেও প্রচুর ব্যবহার হয়। ডার্সি-উইচব্যাক ওপেন চ্যানেল ফ্লোতে অ্যাপ্লিকেবলই না, বাট ম্যানিং-জেন অ্যাকচুয়ালি ওপেন চ্যানেল ফ্লোতে অ্যাপ্লিকেবল, এবং তোমরা ওপেন চ্যানেল ফ্লোতে চেজি এবং ম্যানিংস দুইটার ইকুয়েশনে অনেক ওয়াইডলি ইউজ করবা নেক্সট সেমিস্টারে যারা এই কোর্সে পাস করবা বা পাস করে পরের সেমিস্টারে যাবা। সো হ্যাভিং সেড দ্যাট, হাউ ডাজ ইট ওয়ার্ক? সো ইটস বেসিক্যালি ম্যানিং-জেন আর চেজিস ইকুয়েশন তোমাকে ডিফারেন্ট রাফনেস কোএফিসিয়েন্টের জন্য এবং ডিফারেন্ট হাইড্রোলিক রেডিয়াস এবং এনার্জি গ্রেডিয়েন্টের জন্য, এসটাকে অ্যাকচুয়ালি বলা হয় এনার্জি গ্রেডিয়েন্টের স্লোপ, সেখান থেকে তুমি বেসিক্যালি velocity of that pipe or velocity in that channel তুমি বের করতে পারো। হ্যাঁ, সো ম্যানিং-জেনের ফর্মুলা হচ্ছে v velocity is equals 1/n RH to the power 2/3 and square root of s, আর চেজিস ইকুয়েশন is similar, c into √/rs। এখানে দেখো ম্যানিং এবং চেজি দুইজনের ইকুয়েশনে দুইটা কোএফিসিয়েন্ট আছে। ম্যানিং এর জন্য n নামে একটা কোএফিসিয়েন্ট আছে, চেজির জন্য c নামে একটা কোএফিসিয়েন্ট আছে। দুইটাই অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তোমার পাইপের ম্যাটেরিয়ালটা কি দিয়ে তৈরি সেটার উপর, এবং এটার মান ওয়াইড রেঞ্জ অফ ভ্যালুজ। ম্যানিং এর জন্য 0.009 থেকে 0.035 ডিপেন্ডিং অন দ্য পাইপ ম্যাটেরিয়াল। ফর এক্সাম্পল, উই ইউজ ইট ফর ফ্লাড মডেলিং, যেখানে আমরা বন্যা বা ফ্লাড বা যে কোনো পানি ওপেন চ্যানেলে কিসের উপর দিয়ে ফ্লো করতেছে, এটা কি আমার বিল্ডিং এর উপর দিয়ে পানিটা ফ্লো করতেছে শহরের বন্যা, নাকি আমার গ্রামাঞ্চলের বন্যা যেখানে একবারে কাদামাটির উপর দিয়ে যাচ্ছে, নাকি আমার সমুদ্রের বন্যা যেখানে আমার স্যান্ডি বা বালুর সৈকতের উপর দিয়ে পানিটা যাচ্ছে। সো বালু, কনক্রিট, কাদা এগুলার ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্ট ম্যানিং এর ভ্যালু, ম্যানিং এন এর ভ্যালুটা দেই। চেজির জন্য সিমিলার, এবং এই ম্যানিং এন এর ভ্যালুগুলা টু দ্য বেস্ট অফ মাই নলেজ তোমার দেয়ার আর মাল্টিপল রিপোর্টস তুমি পাবা, ইউজুয়ালি ভ্যালুস গুলা এদিক সেদিক হয়, এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি অনেক কোর রিসার্চ হয় যে ম্যানিং এন এর ভ্যালু কত হওয়া উচিত। বাট পাইপের জন্য মোটামুটি ফিক্স ভ্যালু, আমি পাইপের জন্য খুব বেশি বদলাইতে দেখি না, কিন্তু আমরা যখন কোস্টাল ফ্লাডিং বা ওশান ফ্লাড মডেল করি তখন অনেক ভ্যারিয়েন্টস অফ ম্যানিং নাম্বার ইউজ করা হয়। এনিওয়ে, সো দিজ আর টু ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। আরেকটা হচ্ছে হেইজেন-উইলিয়াম ফর্মুলা, এটারও যদি তুমি স্ট্রাকচারটা দেখো ইটস ভেরি মাচ সিমিলার টু ম্যানিং এবং চেজি। একই ফর্মুলা, যে ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই সাম কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই the energy gradient multiplied by hydraulic radius.
সো এখানে শুধু শুধু যে তোমার হেজেন উইলিয়ামের যে কোএফিসিয়েন্টটা CHW ওই ভদ্রলোক দুইজনের নামে, তাদের এখানে অ্যাকচুয়ালি CH ইজ নট আ ফাংশন অফ ফ্রেনাল নাম্বার, ইট রাদার ডিপেন্ডস অন দ্য পাইপ ম্যাটেরিয়াল, যেটা ভ্যালু 80 থেকে 140 এর মতন হতে পারে। হ্যাঁ, সো হুইজ কলিং মি? ওকে, সো হ্যাভিং সেড দ্যাট, বেসিক্যালি এই ফর্মুলাগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে না ফ্লুইড মেকানিক্স এর জন্য, বাট ওপেন চ্যানেল ফ্লোতে কাজে লাগে। বাট আই ওয়ান্টেড ইউ টু নো। কারো কোনো প্রশ্ন? একটু থামি আরেকবার। কারো কোনো প্রশ্ন? স্যার বুঝতেছি। All right. So if there is no question, let's move to the next topic. So basically, আমার আইডিয়াটা হচ্ছে যে if possible, যদি পসিবল হয়, তোমাদের ক্লাস তো শুরু হয়েছে 1:30টায়, তাই না? 1:40-এ 10 minutes ব্রেক। সো যদি পসিবল হয় চেষ্টা করব আজকেই লেকচারটা বা কোর্স ম্যাটেরিয়ালটা। Who's calling? আচ্ছা, give me a minute. Somebody is calling me. Anyway, that's why I don't like to pick up phone calls. Okay, coming back to where it is, যেটা বলতেছিলাম যে আমি চেষ্টা করব যে আজকে এই লেকচারটা শেষ করে দেওয়ার। ইন দ্যাট কেস আমাদের তোমাদের সাথে যে নেক্সট ক্লাসটা এটা হওয়ার দরকার নাই। However, section B আর C ওরা রিকোয়েস্টেড দ্যাট I hold I don't know কি জানি একটা ক্লাস বললো রিভিউ ক্লাস। হ্যাঁ, সো আমি ধরে নিচ্ছি রিভিউ ক্লাস মানে হচ্ছে পুরো সিলেবাস একবার গো থ্রু করা। সেটা আমি হয়তো বা করার চেষ্টা করতে পারি। হ্যাঁ, বাট লেট মি সি, আজকে যদি পারি আমি আজকে শেষ করে দিলে আমার তোমাদেরও আর বৃহস্পতিবারে কিছু নাই। রাদার তোমরা বুধ বৃহস্পতি 2 দিন সময় পাবা, tomorrow and day after tomorrow, in case তোমাদের যদি কোনো very specific question থাকে, you can come and meet me, because once your course is done, different modality will work on. You can reach out to me via email, but থাকে না তোমাদেরকে হয়তো ওরকম ফুল অন ক্লাস বা এরকম আমি খুব বেশি হয়তো হেল্প করার চান্স থাকবে না। ওকে, সো স্যার আমার তো ওই দিনের প্রেজেন্টটা দরকার স্যার। তোমার ওই দিনের প্রেজেন্টটা দরকার কেন স্যার? ওই দিন প্রেজেন্ট হলে স্যার আপনি আমাকে আগের গুলো প্রেজেন্ট দিবেন যেটা লেট হয়েছিল। শিওর, তোমাকে আজকের ক্লাসটা যেহেতু অলমোস্ট 2টা ক্লাসের সমানে, যদি আজকের ক্লাসে শেষ করি তাহলে তোমাকে আজকের ক্লাসের প্রেজেন্টটাকে 2টা ক্লাসের প্রেজেন্ট ধরে তোমার যতগুলা তোমার সাথে আমার ডিল হয়েছে দিয়ে দেবো। ওকে স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমাকে দিলে ভালো হয় স্যার। তুমি কে বললা কথা? স্যার আমি স্যার একটু আগে স্যার আমি তৌহিদ বলছি স্যার, একটু আগে আমি তৌহিদ বলছিলাম। হ্যাঁ, একটু আগে তৌহিদ বলছে, এখন কে কথা বললো? স্যার কাউসার তানভীর স্যার, রোল 10। আচ্ছা, কাউসার তানভীর, তোমাকে আমি জানি না, তোমার আমলনামা দেখি, বাট তৌহিদের আমলনামাও দেখবো। বাট তৌহিদের গলা শুনে যেটা বুঝলাম যে আজকের ক্লাসে হি সিমস টু বি দ্য মোস্ট অ্যাটেন্টিভ ওয়ান। সো দেখি কাউসার তানভীর, আমি একটু পর যখন অ্যাটেন্ডেন্সে আসবো তখন যদি তোমার অবস্থা দেখে ব্যবস্থা নিব। বাট তৌহিদুরকে অ্যাটলিস্ট ফর হিজ ক্লাস পারফরমেন্স আই ক্যান ডু ইট ফর হিম, বাট লেটস সি, লেট মি ট্রাই এন্ড ফিনিশ দ্য ক্লাস টু দ্য বেস্ট আই ক্যান। কারণ আজকে শেষ করতে পারলে একটু সুবিধা তোমাদের জন্য, আমার জন্য খুব বেশি সুবিধা না, বাট তোমাদের জন্য সুবিধা আমার মনে হয়। বিকজ তাহলে আমি হয়তো আজকে অ্যাসাইনমেন্টটা বা কালকে সকালে হয়তো তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্টটা প্লাগ ইন করে মানে আপলোড করে দিতে পারবো। কারণ অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে, প্লিজ নোট দ্যাট, অ্যাসাইনমেন্টে তোমাদের সময় থাকবে 6 থেকে 7 দিন, এবং এইটা দরজা বন্ধ হওয়ার পরে আর দরজা খুলবে না। গতবারও খুলে নাই, কিন্তু তারপরে তোমাদের মধ্যে যে কয়েকজন একটা ভালো কাজ করছো সে তাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল, কিন্তু এবার আর এই ভালো কাজের সময়টা নাই। তোমাদেরকে বুধবার বা বৃহস্পতিবার যেদিন ডেডলাইন দিই সেদিনই দিতে হবে, এরপরে সুযোগ নাই। হ্যাঁ, সো বি ভেরি কেয়ারফুল,
কখন সাবমিট করো না, লঞ্চের উপরে উঠে যদি করতে যাও, গুড লাক। এনিওয়ে, সো আমরা এই এতক্ষণ পর্যন্ত লেকচারসে এই চ্যাপ্টারে আমরা হাইড্রোলিক ফ্লো এর ক্ষেত্রে বা ফ্লুইড মেকানিক্স এর বিভিন্ন ফ্রিকশন বা হেড লস গুলো অ্যাকচুয়ালি দেখলাম। সো এই হেড লস বা এই ফ্রিকশনাল লস গুলাকে আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেজর হেড লস আর একটা হচ্ছে মাইনর হেড লস। সো এই যে ডার্সি-উইচব্যাক, হেগে পয়জো, এই ধরনের ইকুয়েশন গুলো অ্যাকচুয়ালি মেজর হেড লস কে রিপ্রেজেন্ট করে। মেজর হেড লস বলতে আমরা কি বুঝি? মেজর হেড লস বলতে আমরা বুঝি হচ্ছে যে যখন কোনো পাইপের মধ্যে তার ডায়ামিটার বা তার সাইজ বা তার ম্যাটেরিয়াল বা কোয়ালিটি কিচ্ছু বদলায় না, ইট অল রিমেইন দ্য সেম। এইরকম একটা ইউনিফর্ম পাইপের মধ্যে দিয়ে যখন পানি ফ্লো করতে গিয়ে যেই অ্যাকচুয়ালি ফ্লো এর কারণে বা মেটেরিয়াল লিকুইডের কারণে, ফ্লো এর কারণে বা লিকুইডের যে লিকুইডটা বা যে ফ্লুইডটা যাচ্ছে তার গুণের কারণে যে লস গুলো হয় সেটাকে আমরা মেজর হেড লস বলি। আর মাইনর হেড লস গুলাকে বলি যখন আমার অ্যাকচুয়ালি ফ্লো এর জিওমেট্রিতে বা ফ্লো এর কন্ডিশনে কোনো অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়ে গেল। ফর এক্সাম্পল, আমার পাইপের ডায়ামিটার বড় হয়ে গেল বা ছোট হয়ে গেল, বাঁকা হয়ে গেল, কিংবা থাকে না সংকুচিত হলো, বেন্ডে গেল, এই ধরনের কন্ডিশন, তার মানে আমার পাইপের জিওমেট্রিটা চেঞ্জ হয়ে গেছে। কিংবা লোকাল কোনো ডিস্টারবেন্স হলো, তুমি হয়তো পাইপের মাঝখানে একটা বাল্ব লাগাই দিলা বা ফিটিং লাগাই দিলা, এক্সটার্নাল ইম্প্যাক্ট করলা, এই ধরনের কেসেসকে গুলোকে অ্যাকচুয়ালি মাইনর লস বলে। মাইনর লস গুলো রিমেইনস মাইনর অ্যাজ লং এজ দ্য পাইপ লেন্থ ইজ লং ইনাফ, অথবা তোমার স্ট্যান্ডার্ড লেন্থে হলে অ্যাকচুয়ালি মাইনর লস গুলো ছোট হয় বলে, ইনসিগনিফিকেন্ট হয় বলে আমরা ওদেরকে মাইনর বলি। কিন্তু যদি কোনো কারণে পাইপ বা তোমার চ্যানেলটা লেন্থই ছোট হয়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে মাইনর লসও মেজর লস হতে পারে। মাইনর লসের ক্ষেত্রে একটা কমন ফর্ম অফ ইকুয়েশন হচ্ছে k ইন্টু মাল্টিপ্লাইড বাই ভি স্কোয়ার বাই 2g, যেখানে আমরা এই বিভিন্ন মাইনর হেড লসের জন্য এই বিভিন্ন k এর মানটা বের করি। সো তোমাদেরকে 4টা মাইনর হেড লস ব্রিফলি শেয়ার করি। নাম্বার 1 হচ্ছে মাইনর হেড লস অ্যাট দি এন্ট্রান্স অফ আ পাইপ। এই ফিগারটাতে যদি দেখো, যদি কোনো একটা ট্যাঙ্ক বা কোনো একটা রেজার্ভয়ার থেকে আমার একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লোটা এন্টার করে, when it enters the pipe, in those cases basically যেটা হয় যে তোমার এই এন্ট্রান্সে অ্যাট পয়েন্ট বি, আমি যদি ফিগারের সাপেক্ষে তোমাদেরকে বলার চেষ্টা করি, পয়েন্ট বি তে অ্যাকচুয়ালি ফ্লোটা, স্ট্রিম লাইনটা অ্যাকচুয়ালি কন্ট্রাক্টেড হয়, তাই না, চাপা খেয়ে যায়। তারপর অ্যাকচুয়ালি যখন বি পয়েন্ট থেকে ও পাইপে এন্টার করলো, তখন এটা এই স্ট্রিম লাইনটা এক্সপ্যান্ড করে গিয়ে তোমার ওয়ালে গিয়ে প্রেশার দেয়। সো ইন দোজ কেসেসে তোমার যখন তোমার বি থেকে সি তে যেতে থাকে, তখন ভেলোসিটিটা কমে যায়, কারণ প্রেশারটা বেড়ে যাচ্ছে। সো এই সময় এই তোমার রিজার্ভার বা ট্যাঙ্ক থেকে যখন বি পয়েন্টে আসে, তখন একটা টার্বুলেন্ট স্টেটের তৈরি হয়, এবং ইন দোজ স্টেটস উই লুজ সাম এনার্জি। এবং সেক্ষেত্রে তুমি যদি এই উপরে হাইড্রোলিক গ্রেড লাইন বা এনার্জি গ্রেড লাইনের ফিগারটা দেখো, যে এখান থেকে ঠিক বি থেকে সি পয়েন্টে তোমার একটা অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ হচ্ছে, হাইড্রোলিক গ্রেড লাইন এবং এনার্জি লাইন দুইটাই কিন্তু, স্পেশালি এনার্জি লাইনটা আমার কমে যাচ্ছে, খুবই অ্যাব্রাপ্টলি তোমার এনার্জি লাইনটা কমে যাচ্ছে। তার মানে আমার টোটাল হেডটা এখান থেকে এখানে অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই হেড লসটাকে বলা হয় হচ্ছে হেড লস অ্যাট এন্ট্রান্স। এটা বের করার উপায় হচ্ছে তোমার, আমরা জানি জেনারেল ফর্মুলা হচ্ছে k ইন্টু ভি স্কোয়ার বাই 2g মাইনর হেড লসে। সেক্ষেত্রে আমরা জানি যে যদি আমার পাইপটা রাউন্ডেড এন্ট্রান্স হয়, তাহলে k এর মান হচ্ছে 0.04, আর যদি স্কোয়ার হয় তাহলে 0.5। তার মানে আমি যদি সার্কুলার পাইপ না ইউজ করে স্কোয়ার শেপের পাইপ ইউজ করি, সেক্ষেত্রে আমার এন্ট্রান্সে from a reservoir to a pipe, it is more likely যে আমার is higher. এবং এটার আরেকটা যেটা ওয়েতে আমরা চিন্তা করি, যে এখান থেকে এই পয়েন্টে আমার টোটাল যে হেড লসটা হলো, সেখান থেকে আমি যদি ফ্লো এর কারণে যে হেড লসটা হবে সেটা বাদ দিয়ে দিতে পারি, নর্মাল যে ফ্রিকশনাল লসটা হবে বিকজ অফ দ্য ফ্লো, তাইলে আমি অ্যাকচুয়ালি এন্ট্রান্সের লসটা বের করতে পারি। সেকেন্ড টাইপ অফ হেড লস হচ্ছে ডিউ টু সাবমার্জ ডিসচার্জ, যেটা অলরেডি তোমাদেরকে চ্যাপ্টার আই থিঙ্ক 6 এ দেখানো হয়েছিল, যে যখন তুমি বেসিক্যালি একটা পাইপ বা একটা কন্ডুইট দিয়ে যখন একটা রিজার্ভার বা ট্যাঙ্কে গিয়ে তুমি কি বলে, ট্যাঙ্কে গিয়ে তুমি when you will enter the
ফ্রম আ পাইপ টু আ ট্যাঙ্ক যখন তুমি যাবা তখন কি আমার পাইপে একটা ভেলোসিটি থাকে, যে ভেলোসিটিটা ট্যাঙ্কে যখন চলে যায় তখন অ্যাকচুয়ালি ওর ভেলোসিটি হেডটা থাকে না। সো ইন দোজ কেসেস তুমি যদি চিন্তা করো পয়েন্ট এ তে যখন ও ছিল, ইট স্টিল হ্যাজ সাম ভেলোসিটি, বাট when it entered the reservoir and moved to point B, সেক্ষেত্রে তোমাদের বেসিক্যালি ভেলোসিটিটা চেঞ্জ হয়ে শূন্য হয়ে যায়। সো এই ধরনের হেড লসকে আমরা b²/2g দিয়ে এক্সপ্রেস করতে পারি, and you can see that there is no k, কারণ অ্যাকচুয়ালি k এর মানটা হচ্ছে শূন্য। অ্যাকচুয়ালি k এর মানটা হচ্ছে k এর মানটা হচ্ছে 1। সো মাইনর হেড লসের কমন ফর্মুলা হচ্ছে h is equals to head loss equals to k into v²/2g. Anyway, so having said that, আমাদের এই সাবমার্জ ডিসচার্জ আর ডিসচার্জের হেড লস এট এন্ট্রান্সের একটা কোর পার্থক্য হচ্ছে যে আমাদের ডিসচার্জ লসটা তোমার এন্টার করলে তোমার আমার এই লসটা পাচ্ছি ফর সাবমার্জ ডিসচার্জে, আর এন্ট্রান্সের জন্য অ্যাকচুয়ালি দ্য এন্ট্রান্স লস অকার্স বিফোর দ্য ফ্লুইড এন্টার্স দ্য পাইপ। হ্যাঁ, সো পাইপে এন্টার করার আগে অ্যাকচুয়ালি ওর লসটা হয়, আর সাবমার্জ ডিসচার্জে পাইপ থেকে বের হওয়ার পরে গিয়ে অ্যাকচুয়ালি তার লসটা হয়। সো আরেকটা ধরনের মাইনর হেড লস হচ্ছে তোমার সাডেন কন্ট্রাকশন। ইট মিনস আমার কোনো কারণে যদি আমার পাইপের ডায়ামিটার বড় থেকে আমি ছোট করলাম, ইন দোজ কেসেসে দ্য সেম থিং হ্যাপেন্স। একটা বিগার ডায়ামিটার থেকে যখন স্মলার ডায়ামিটারে ও প্রবেশ করে, বিগার ডায়ামিটার থেকে ও যখন একটা স্মলার ডায়ামিটারে প্রবেশ করে, তখন বেসিক্যালি what happens যে তোমার ওর স্ট্রিমলাইন গুলা সিমিলার টু এন্ট্রান্সে কন্ট্রাক্টেড হয়, এবং তারপরে আসতে গিয়ে তোমার ইট স্টার্টস বিকামিং টার্বুলেন্ট, এবং রেগুলার যে ল্যামিনার যে একটা ওয়েতে ফ্লো ছিল সেটা আর থাকে না। সো এই হেড লসটা, এই সাডেন কন্ট্রাকশনকে আমরা এক্সপ্রেস করতে পারি hc is equals to kc into v²/2g। এই kc এর মানটা ডিপেন্ড করে হচ্ছে তোমার অন দ্য রেশিও বিটুইন দ্য টু পাইপস। সো d2/d1, তার মানে দ্বিতীয় ভেলোসিটি ডায়ামিটার আর প্রথম ডায়ামিটারের যে রেশিও থেকে আমরা বিভিন্ন কেসির মান পাবো। এবং সাধারণত এই হেড লস গুলাকে মিনিমাইজ করা যায় তুমি যদি বেসিক্যালি একটা কোন, হ্যাঁ, একটা ফার্স্ট টার্ম অফ দ্য কোন দেওয়া, কোন যদি তুমি দুইটা সেকশনের মধ্যে, এই দুইটা ডায়ামিটারের মধ্যে যদি একটা কোন দিতে পারো, তাইলে বেসিক্যালি এই ফ্লোয়ের যে কনভার্জেন্সটা সেটা অনেক স্মুথ হয়। ইন দিস কেসে তুমি এই সাডেন কন্ট্রাকশনের জন্য যেসব হেড লস হয় সেটা অনেকাংশে কমানো যায়, অ্যাভয়েড করা যায়। আরেকটা হইতে পারে just opposite to sudden contraction, sudden expansion যদি হয়। হ্যাঁ, so if you look at the figure over here, যদি আমার কোনো কারণে ভেলোসিটিটা পাইপটা এই পাইপ থেকে এখানে আমি নিয়ে নিচ্ছি, তাইলেও তুমি দেখো এনার্জি গ্রেড লাইনের একটা সাডেন একটা ড্রপ হয়, বিকজ তোমার যখন ছোট ডায়ামিটার থেকে তুমি বড় ডায়ামিটারের পাইপে যাচ্ছ, তোমার ভেলোসিটির মানটা কমে যায়, বিকজ এরিয়ার মানটা বেড়ে যাওয়ার কারণে q is equals to ab থেকে it basically changes your velocity. So এইটার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে v1 আর v2, তার মানে দুইটার ভেলোসিটি হেডের ডিফারেন্স থেকে আমি অ্যাকচুয়ালি সাডেন এক্সপেনশনের জন্য আমরা বের করতে পারি যে কি পরিমাণ আমার লসটা হবে, এবং এই লসটা আমরা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করতে পারি যদি আমরা ডিফিউসার বা রিডিউসার চ্যাপ্টার 4 বা 6 I forgot, I think চ্যাপ্টার 4 এ নয়। হ্যাঁ, সো ডিফিউসার বা রিডিউসার যেটা আমরা ইউজ করি, যেটাকে একটা স্মলার ডায়ামিটারের পাইপকে একটা লার্জার ডায়ামিটারের পাইপের সাথে অ্যাটাচ করে। হ্যাঁ, সো যদি তুমি এই ফিগারটা দেখো, এটা হচ্ছে D1 আর এটা হচ্ছে D2, সো এর মাঝখানে যদি আমি এই যে সি থেকে ডি তে একটা যদি রিডিউসার বা ডিফিউজার ইউজ করি, তাইলে অ্যাকচুয়ালি আমার এই হেড লসটা গ্র্যাজুয়ালি আমি ক্রস সেকশনাল এরিয়াটা আমার বাড়ানোর কারণে আমার দেখা গেছে হেড লসটা অনেকাংশে আমি মিনিমাইজ করতে পারি। সো এই মিনিমাইজিং অফ দ্য হেড লস ডিপেন্ড করে হচ্ছে ডিফিউসারের অ্যাঙ্গেল অফ ডাইভারজেন্সের উপর, তার মানে ও কতটুকু হারে বড় হচ্ছে বা ছোট হচ্ছে উল্টা দিক থেকে গেলে, বা তোমার তার এরিয়া রেশিও অথবা তার লেন্থের উপর। ফর এক্সাম্পল, এখানে তুমি দেখো এই ডিফিউসারটা তোমার অ্যাকচুয়ালি স্লোপটা হচ্ছে এরকম, বা অ্যাঙ্গেল অফ ডাইভারজেন্সটা এরকম। সো এটা যদি আমি আরো চওড়া করে ফেলি বা আরো স্টিপার করি, তাহলে আমার হেড লসটা চলে বেশি হবে। এরিয়া রেশিও বলতে বোঝাচ্ছে হচ্ছে ডিফিউজারের এই মাথা আর এই মাথার যে এরিয়া রেশিও, these two are the area ratio. So যত বেশি এরিয়া রেশিও বাড়বে আমার হেড লসও বাড়বে। লেন্থের ওয়াইজ হচ্ছে তোমার এই লেন্থটা ইউজুয়ালি ডিফিউজারের লেন্থটা সিডি থেকে যদি বেশি বড় হয়, তাহলে অ্যাকচুয়ালি ফ্লোয়ের ট্রানজিশনটা স্মুদার হবে, ইন দ্যাট কেস আমার এনার্জি লসটা স্মলার হবে। বাট যদি আমি খুব ছোট্ট একটা লেন্থ নেই,